হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ক্লাসটা তোমার মাধ্যমিক প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। কারণ কারণ আজ আমরা ঢুকছি দ্বিঘাত সমীকরণের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি নাম্বার কাটা যাওয়া একটা টপিকে, ওয়ার্ড প্রবলেম। মানে বাস্তব জীবনের সমস্যাকে অঙ্কে রূপান্তরিত করা, মানে দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, দ্বিঘাত সমীকরণ সলভ করতে অনেকেই শিখে গেছো, কিন্তু যেই একটা গল্পের মতো প্রশ্ন আসে, মানে ধরো দুটো সংখ্যার অন্তর দেওয়া আছে, তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে, সেখানে কি অনেকের মাথা ঘুরে যায়। আজকে সেই ভয়টা আমরা চিরতরে দূর করে দেব। এই ক্লাসে আমরা একটা দুটো নয়, 9টা ওয়ার্ড প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং সেগুলো ধাপে ধাপে সলিউশন করব, এবং তার সাথে শিখব এমন আটটা আট এই 8টা ধাপের অ্যালগরিদম, যেটা ব্যবহার করে তুমি যে কোনো ওয়ার্ড প্রবলেমকে মাত্র কয়েক মিনিটেই সমীকরণে রূপান্তর করতে পারবে এবং সেটা থেকে সহজেই সমাধান তৈরি করতে পারবে। একটা কথা আগেই বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা কিন্তু একটু লম্বা হতে চলেছে, কারণ আমরা কোনো শর্টকাটে না গিয়ে প্রতিটা প্রশ্ন সম্পূর্ণ বোর্ড এক্সাম স্টাইলে স্টেপ বাই স্টেপ দেখব। আর এখনই একটা প্রতিজ্ঞা করো নিজের সাথে, আজকে আমি পুরো ক্লাসটা মন দিয়ে শেষ করবই। কারণ বিশ্বাস করো, এই একটা ক্লাস যদি তুমি ঠিক মতো বসে দেখো, তাহলে ওয়ার্ড প্রবলেম নিয়ে তোমার আর কোনোদিনই কোনো সমস্যা থাকবে না। তো চলো, বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ফোনটা সাইলেন্ট করে দাও, আর ডুব দাও আজকের এই ক্লাসে। লেটস গো বন্ধুরা, চলো প্রথমে দেখে নিই আজকের ক্লাসে আমরা কি শিখব। প্রথমে কি বাস্তব জীবনের সমস্যাকে দ্বিঘাত সমীকরণে রূপান্তর করব, তারপরে সেটাকে ধাপে ধাপে সমাধান, একদম বোর্ড এক্সাম স্টাইলে, যাতে পরীক্ষার খাতায় লিখলে পুরো নাম্বার পাও। সঠিকভাবে চলক নির্বাচন করার কৌশল, এটা ভুল হলে গোটা অঙ্কটাই কি ভুল হয়ে যাবে। সেখান থেকে চলক নির্বাচন করার পর আমাদেরকে সেখান থেকে প্রশ্নে যে শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত পূরণ করে আমাদের সমীকরণ গঠন করতে হবে। সেই সমীকরণকে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পর যে দুটো মান আসবে, তার কোন মানটা আমরা গ্রহণ করব আর কোন মানটা আমরা গ্রহণ করব না, মানে কোনটা আমাদের অ্যান্সার হবে, সেটা আমাদের নির্বাচন করতে হবে। তারপর যে উত্তরগুলো এলো, সেটা আমাদের সঠিক হলো না ভুল হলো, সেটা আমরা কিভাবে ভেরিফিকেশন করব, সেটা আমরা কিভাবে যাচাই করব, সেটা আজ দেখব। আর সবশেষে থাকবে বোর্ড এক্সাম টিপস এবং ট্রিক্স, যেগুলো তোমাকে অন্য সবার থেকে একটু আগে এগিয়ে রাখবে। দেখলে তো কতটা সাজানো গোছানো একটা ক্লাস তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আর দেরি না করে এবার দেখে নিই আজকে ঠিক কোন কোন প্রশ্নগুলোর সমাধান আমরা করব। তাহলে আমরা আজ কি শিখবো, সবাই বুঝতে পারলে? আমরা যে 9টা প্রশ্নের কথা বলেছি, সেই 9টা প্রশ্ন কি কি, কোন 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 ধরনের প্রশ্ন আসবে। তাহলে আমরা কি আজকের ক্লাসের প্রশ্নসমূহ কি এক্সারসাইজ 1.3। আজ আমরা 9টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্রবলেম সমাধান করব। ফার্স্ট কোশ্চেন কি হবে, দুটি ধনাত্মক সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে সংখ্যা দুটো নির্ণয় করতে হবে। ত্রিভুজের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিভাবে উচ্চতা নির্ণয় করব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা নির্ণয় করব। তাহলে মোটর গাড়ি এবং জিপ গাড়ির গতিবেগ, দূরত্ব, সময় দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে, ধরো গতিবেগ আর দূরত্ব দেওয়া আছে, সেখান থেকে আমরা কিভাবে সময় নির্ণয় করব, বা সময় আর গতিবেগ দেওয়া আছে, সেখান থেকে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করব, সেটা আমাদের দেখতে হবে। 5 নম্বর কি আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 2 অঙ্কের সংখ্যা কিভাবে নির্ণয় করব। দুটি নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ করা হলে কত সময় লাগবে, সেটা আমাদের আজকে দেখতে হবে। তারপরে কি, তারপরে আসছে কাজ ও সময়। এখান কাজ ও সময় আর একটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেখানে ভগ্নাংশ আর দ্বিঘাত সমীকরণ একসাথে কাজ করে। তারপরে হচ্ছে কলমের মূল্য, টাকা পয়সা সংক্রান্ত বাস্তব সমস্যা, যেটা নিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। দেখলে তো কি দারুণ একটা লাইন আপ আজকের জন্য তৈরি করা আছে। এই 9টা প্রশ্ন যদি তুমি আজকে সম্পূর্ণ বুঝে
বুঝে নাও, তাহলে বিশ্বাস করো ওয়ার্ড প্রবলেম চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন এলেই তুমি হাসি মুখে সলভ করে দিতে পারবে। তাহলে আমরা এই 9টা প্রশ্ন আজকে স্টেপ বাই স্টেপ বুঝবো। বন্ধুরা, এবার আসি সেই গুরুত্বপূর্ণ অ্যালগরিদম নিয়ে, কি 8 স্টেপ অ্যালগরিদম। এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে তুমি শিখে যাবে বাস্তব সমস্যাকে কিভাবে গাণিতিক ভাষায় রূপান্তর করা যায়। সঠিক চলক, তারপরে কি আছে, সঠিক চলক নির্বাচন, ভেরিয়েবল নির্বাচন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা, কারণ আমরা যদি ভুল চলক নির্বাচন করি তাহলে আমাদের পুরো অঙ্কটাই কি ভুল চলে আসবে। তারপরে কি সমীকরণ গঠন, চলক নির্বাচন করার পর আমাদের যে প্রশ্নে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে। সেই সমীকরণকে আমরা কি তারপরে সেই সমীকরণ গঠন করে আমরা কি তাকে দ্বিঘাত সমীকরণ সমাধান করব, দ্বিঘাত সমীকরণ হিসেবে সমাধান করব। তার জন্য আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। সেই জন্য আমরা দ্রুত কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি সেটা আমাদের দেখতে হবে। তারপরে উৎপাদকের বিশ্লেষণ করে মান বের করানোর পর যে দুটো মান আসবে, যদি নেগেটিভ মান আসে তাহলে সেটা আমরা গ্রহণ করব না করব নি, সেটা প্রশ্নের যে শর্ত দেওয়া থাকবে সেই হিসাবে দেখব। আর যদি নেগেটিভ মান আসে সেই মানটা যদি আমরা বাদ দিই, কেনই বা বাদ দিচ্ছি সেটাও আমরা দেখব। তাহলে বোর্ড এক্সাম, তারপরে দেখবো বোর্ড এক্সাম প্রেজেন্টেশন টেকনিক, আমরা খাতায় কিভাবে স্টেপ বাই স্টেপ লিখলে ফুল মার্কস পাবো সেটা আমাদের আজ আমরা দেখব। তারপরে কি ভেরিফিকেশান, যেটা বললাম আমাদের যে উত্তরগুলো আসবে সেই উত্তরটা ঠিক এলো না ভুল এলো সেটা আমাদের তো যাচাই করতে হবে, কারণ ভেরিফিকেশান করলে তুমি 100% নিশ্চিত হতে পারবে যে তোমার উত্তর সঠিক আসছে। দেখলে বন্ধুরা, এই 8টা ধাপ একবার তোমার মাথায় গেঁথে গেলে তোমার ওয়ার্ড প্রবলেম নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে বন্ধুরা, এরপরে কি আসছে, এরপরে হচ্ছে বোর্ড এক্সাম ফোকাস, যেগুলো আমাদের ভুল করা যাবে না। প্রথম কি অগোছালো সমাধান, অনেকে সব হিসাব কি একসাথে লিখে ফেলে স্টেপ বাই, কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, না হলে আমাদেরকে স্টেপ নাম্বার কাটা যাবে। যদি তোমরা মাঝে কোনো স্টেপ জাম্প করো তাহলে তার জন্য আমাদেরকে নাম্বার কাটা যেতে পারে। তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ সলিউশন করতে হবে। আর যদি নেগেটিভ রুট আসে তাহলে সেটা আমরা কেন বাদ দিচ্ছি সেটা আমাদের লিখতে হবে। আর আমরা কি শিখবো, শর্টকাট এবং ট্রিক্স কিভাবে সময় বাঁচানো যায় সেটা আমাদের দেখতে হবে। আর হাই স্কোরিং প্রেজেন্টেশন টেকনিক, আজকের এই ক্লাস যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে তোমার সম্পূর্ণ বোর্ড এক্সাম রেডি হয়ে যাবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদের বলছি। তো বন্ধুরা, এখন তোমরা জানো আজকে আমরা কি কি শিখতে চলেছি, কোন কোন প্রশ্নের সমাধান করব, আর সেই বিখ্যাত 8 ধাপের অ্যালগরিদমটা আরেকবার দেখে নাকি একটা বাস্তব সমস্যা দেওয়া থাকবে সেটাকে আমরা কি গাণিতিক ভাষায় প্রকাশ করব। তার জন্য আমাদেরকে একটা সঠিক চলক নির্বাচন করতে হবে, প্রশ্নে যেটা অজ্ঞাত থাকবে সেটা আমাদের ধরতে হবে, সেটা আমাদের সঠিকভাবে ধরতে হবে। যদি ভুল রাশি ধরে নিই তাহলে আমাদের কি সমীকরণ ভুল আসবে, তাহলে আমাদের অ্যান্সার ভুল আসবে। চলক নির্বাচন করার পর কি আমাদের সেটা সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ থেকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করার জন্য আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, উৎপাদকের বিশ্লেষণ করার পর যে দুটো রুট আসবে, যদি নেগেটিভ রুট আসে কেন আমরা সেটা বাদ দিচ্ছি সেটা আমাকে লিখতে হবে। তারপরে আমরা কি বোর্ড এক্সামে কিভাবে প্রেজেন্টেশন কিভাবে লিখলে কোনো নাম্বার কাটা যাবে না সেটা আমরা দেখবো। আর সবশেষে কি যে উত্তরটা আসবে সেটা ঠিক এলো না ভুল এলো সেটা আমরা কিভাবে যাচাই করব। তাহলে আবারও বলে রাখি, আজকের ক্লাসটা একটু লম্বা হবে কিন্তু প্রতিটা মিনিট তোমার জন্য মূল্যবান, তাই মাঝপথে থেমে যেও না, কারণ প্রতিটা প্রশ্নই আগের থেকে তোমাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। তাহলে খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে যাও, মনটাকে ফোকাস করো, আর আমরা শুরু করি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন কি আছে, তাহলে আমাদের ক্লাসের নিয়ম কি, প্রথম তোমরা কোশ্চেনটা পড়বে, তারপরে ভিডিওটা স্টপ করবে, স্টপ করে তোমরা প্রথম সলিউশন করার চেষ্টা করবে, তারপরে এসে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর
3 এবং তাদের বর্গের সমষ্টি কত 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। কি বলেছে, প্রথমে আমাদের জানতে হবে অখণ্ড সংখ্যা কি। অখণ্ড সংখ্যা হচ্ছে 0 ও 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি। তাহলে অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়ে কি ইনফিনিটি পর্যন্ত যায়, কিন্তু এখানে কি বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে কি x এর মান কখনোই 0 হবে না। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে মান কখনোই 0 হবে না। কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হয়ে ইনফিনিটি পর্যন্ত যাবে ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি ধনাত্মক অখণ্ড সংখ্যা কাকে বলে। তাহলে আমাদের এখন ধরতে হবে কি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। যদি একটা আমরা x ধরি তাহলে এটা আরেকটা কত আসবে x প্লাস 3। কারণ কি এদের অন্তর মানে কি ডিফারেন্স। তাহলে x প্লাস 3 x প্লাস 3 মাইনাস x, তাহলে x x কেটে যাচ্ছে, তাহলে কত অন্তর কত আসছে 3 আসছে। তাহলে কি আমরা যদি একটি সংখ্যা x ধরি তাহলে অপর সংখ্যা কত হবে x প্লাস 3। বা এটাও করতে পারি আরেকভাবে, এরকম যদি একটি সংখ্যা x ধরি আর একটা x মাইনাস 3 ধরি সেটাও আমরা করতে পারি, কারণ এটা হচ্ছে বড় এটা ছোট। তাহলে x থেকে x মাইনাস 3 ডিফারেন্স করে কত আসবে x মাইনাস x প্লাস 3। তাহলে এখানেও কি ডিফারেন্স 3 আসছে। তাহলে আমরা এটা ধরেও করতে পারি বা এরকম ধরেও করতে পারি, যেটাই আমরা এটা ধরে করব। তাহলে প্রথম আমরা ধরে নেব একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা কত হবে x প্লাস 3। তাহলে এর বোর্ড পরীক্ষায় কিভাবে লিখতে হবে এগুলো সব স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া আছে, একদম প্রেজেন্টেশন আকারে করে দেওয়া আছে। তাই তোমাদের প্রথমে বুঝতে হবে, এখানে আমি তোমাদের বুঝিয়ে দিব। তাই তোমাদের প্রথমে কি বুঝতে হবে যে অঙ্কটা আমরা কিভাবে করব, তারপরে তো আমরা লিখব। তাহলে অঙ্কটা আমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করব, তারপরে আমরা বোর্ড পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটা দেখব। তাহলে বুঝতে পারলে আমাদের ক্লাসের রুল কি, প্রথমে তোমরা কোশ্চেনটা করবে, তারপরে এসে ভিডিও সলিউশনটা দেখবে। তাহলে কি তাহলে আমরা ধরে নিই একটি সংখ্যাকে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যা কত হবে x প্লাস 3। আমি কি বললাম তুমি x মাইনাস 3 ধরেও করতে পারো, আমরা x মাইনাস 3 ধরে করে দেখছি। আর একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত হবে x মাইনাস 3। এদের অন্তর কত বলেছে মাইনাস 3। আর একটা সংখ্যা কত হবে x মাইনাস 3। এখন শর্ত অনুসারে কি বলেছে, শর্ত কি বলেছে তাদের বর্গের সমষ্টি কত 117। তাহলে x এর বর্গ কত আসবে x স্কয়ার, আর x মাইনাস 3 বর্গ কত আসবে x মাইনাস 3 তার হোল স্কয়ার। তাহলে এদের বর্গের সমষ্টি কত বলেছে 117। তাহলে শর্তানুসারে x স্কয়ার প্লাস x মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 117। এরপরে কত আসবে x স্কয়ার, এটা কি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 117। এরপরে কত আসছে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। এখন এটা বাম পাশে নিয়ে আসে কত আসবে মাইনাস 117 ইকুয়াল টু 0। এরপরে কত আসবে 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস 108 ইকুয়াল টু কত 0 আসবে। এখান থেকে 2 কমন নিলে কত আসবে x স্কয়ার মাইনাস সরি হ্যাঁ x স্কয়ার মাইনাস 3x মাইনাস
54 ইকুয়াল টু কত 0 আসবে। এখন এরপরে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখন এটা আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 54 ইকুয়াল টু 0। তাহলে আমাদেরকে 54কে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাদের গুণ করলে কি 54 আসবে, এবং তাদের যেহেতু এখানে মাইনাস আছে তাহলে তাদের ডিফারেন্স যেন ওই সংখ্যা দুটো ডিফারেন্স যেন কত 3 আসে। তাহলে আমাদের সংখ্যা দুটো কি হবে 6 আর 9, কারণ এই দুটো গুণ করলে কি 54 আসবে, আর এদের ডিফারেন্স কত আসবে 6 মাইনাস 9 মাইনাস 6 ইকুয়াল টু কত 3। তাহলে আমাদের দুটো সংখ্যা কি 6 আর 9, তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6x মাইনাস 54 54 ইকুয়াল টু 0। তাহলে কত আসবে এক্স স্কোয়ার, এখন আমরা ভেঙে দেবো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু কত 0। এখান থেকে x কমন নিলে কত আসবে x মাইনাস 9 আর প্লাস 6 কমন নিলে কত আসবে x মাইনাস 9 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের কত আসছে x মাইনাস 9 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাই দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে একটা সংখ্যা কি হবে x মাইনাস 9 ইকুয়াল টু 0 আর x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে কত আসছে x ইকুয়াল টু 9 আর এখান থেকে কত আসছে x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমাদের দুটো মান এলো, মান দুটো কি আসছে x ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু মাইনাস 6। কিন্তু আমাদের কি বলেছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা হলে কি এটা কি ঋণাত্মক এসছে, তাহলে x ইকুয়াল টু মাইনাস 6 কখনোই হবে না। তাহলে x এর মান কত আসছে 9, আর আমরা যদি একটা মান একটি সংখ্যাকে ধরেছি 9, x এর মান কত 9 আসছে, তাহলে অপর মানটা কত হবে 9 মাইনাস 3 ইকুয়াল টু কত 6। তাহলে একটা মান কত আসছে 9 আর একটা মান কত আসছে 6। তাহলে কি দেখলাম একটি সংখ্যা হচ্ছে 9 আর একটা সংখ্যা হচ্ছে 6, তাই দুটি অন্য ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 9। তাহলে 9 মাইনাস 6 কত আসছে, এবং তার 9 মাইনাস 6 কত আসছে 3। তাহলে তাদের অন্তর কত আসছে 3, আর তাদের বর্গের সমষ্টি বর্গ করলে কত হবে 9 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার, 9 কত 81 আর 6 কত 36, প্লাস করে কত আসবে 7 18 117 আসছে। তাহলে কি আমাদের যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত পূরণ করছে। তাহলে মান দুটো কি একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 6। এখন আমরা দেখো বোর্ড পরীক্ষায় কিভাবে লিখতে হবে, যেমন ভাবে এখানে লিখে দেওয়া আছে সেরকম ভাবে তোমাদের যেটা আমার বলছি যতটুকু আমি বলছি অতটুকুই তোমরা লিখবে। তাহলে প্রথমে কি করবে ধরি ছোট সংখ্যাটি কত x, তাহলে বড় সংখ্যাটি কত হবে x প্লাস 3 বা x মাইনাস 3, যেটা তোমরা যেমন ভাবে সলিউশন করবে ওখানে আমি তোমাদের x মাইনাস 3 দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে x প্লাস 3 দিয়ে করা আছে, এটাও তাহলে দেখে নাও কেমন আসছে। তারপরে কি করবে শর্তানুসারে কি তাদের বর্গের সমষ্টি করেছে, বর্গের সমষ্টি করে কত আসছে সমীকরণটা আসছে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস x হয়। তারপরে কত আসছে এটা সলিউশন করে কত আসছে x প্লাস 9 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে মান কত আসছে x ইকুয়াল টু মাইনাস 9 আর x ইকুয়াল টু 6, আর আমাদের ওখানে কত আসছে x ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু মাইনাস 6, আর এখানে কত আসছে x ইকুয়াল টু মাইনাস 9 আর x ইকুয়াল টু 6, কিন্তু মাইনাস আমাদের গ্রহণযোগ্য নয় কারণ প্রশ্নে কি বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে। তাহলে ছোট সংখ্যাটি কত 6 আর বড় সংখ্যাটি কত 9, আমাদের অ্যান্সার হচ্ছে x মাইনাস 3 ধরে করলেও সেই কি অ্যান্সার আসছে। তাহলে সংখ্যা দুটি হলো কত 6 এবং 9। এখন আমরা উত্তর কিভাবে যাচাই করব, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় করার দরকার নেই। বোর্ড পরীক্ষায় তোমরা কতদূর করবে এটা লিখবে ছোট সংখ্যা আর বড় সংখ্যাটি কত হবে, আর তুমি যদি x মাইনাস 3 ধরো তাহলে বড় সংখ্যাটি কত হবে x আর ছোট সংখ্যাটি কত হবে x মাইনাস 3। তাহলে এই দুটো ওয়ার্ড অবশ্যই ভালো করে বুঝে নাও, এখানে x ধরেছে আর x প্লাস 3 ধরলে x প্লাস 3 কি x এর থেকে বড় হবে, কিন্তু x মাইনাস 3 ধরলে কি x এর থেকে ছোট হবে। তাহলে বুঝতে পারছো কোনটা বড় সংখ্যা লিখবে কোনটা ছোট সংখ্যা লিখবে, যেমন ধরবে সেরকম হিসাবে তোমরা করবে। তারপরে এই স্টেপগুলো অবশ্যই কোনো স্টেপ বাদ দিবেনি, প্রতিটা স্টেপ এবং ধাপে ধাপে করবে। এগুলো লেখার দরকার নেই, সাইডে যেগুলো লেখা আছে এগুলো তোমাদের লেখার দরকার নেই, তোমরা শুধু এখানে এমপ্লয়েজ দিয়ে বা দিয়ে পরপর সলিউশনগুলো করে যাবে একদম এখান পর্যন্ত। এটি গ্রহণযোগ্য নয়,
কারণ লিখে দিবে প্রশ্নের কি বলেছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয়েছে, তাহলে এটাও করবে। চলকের মান নির্ণয়, এটা লেখার দরকার নেই, তোমরা হয় এক্স প্লাস, এত দূর আসার পর এরপরে লিখবে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে -9, অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু আসছে 6। তাহলে ছোট সংখ্যাটি কত 6, বড় সংখ্যাটি 9, তাহলে ও সংখ্যা দুটি হলো 6 × 9। এখান পর্যন্ত হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার কাজ। আর তোমরা রাপে শুধু এটা দেখে নেবে যে তোমাদের উত্তর ঠিক আছে না ভুল আছে, যদি টাইম থাকে। তাহলে যে অন্তর কত হবে, 9 - 6 = 3, আর বর্গের সমষ্টি কত আসছে 117। তাহলে আমাদের কি শর্ত পূরণ হচ্ছে। তাহলে এখন আমরা জানবো কিভাবে আমরা চলক ধরবো। দুটি সংখ্যার অন্তর দেওয়া থাকলে তাহলে চলক বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো একটি সংখ্যা x ধরতে হবে, তাহলে অপর সংখ্যাটি কি হবে x প্লাস অন্তর, আর অন্তর 3 দেওয়া আছে, তাহলে x প্লাস 3 ধরেছে। নেগেটিভ ভ্যালু বর্জন, ধনাত্মক সংখ্যা বয়স, দৈর্ঘ্য ইত্যাদির ক্ষেত্রে কি -1 সর্বদা বাদ যাবে। সমীকরণের আকার, প্রথমে আমাকে সমীকরণটিকে সরল করে ax² + bx + c = 0, এটা কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে x not equal to always 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে আনো এবং তারপর উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে শর্টকাট ট্রিক্স কি, গুণফল হচ্ছে বললাম দুটো গুণ করে কি 54 আসবে, আর দুটো যোগ করে কি 3 আসবে, এখানে মাইনাস আছে মানে দুটো ডিফারেন্স 3 আসবে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি। তাহলে এটা একটা ত্রিভুজ তোমরা এরকমও আঁকতে পারো, এটা কি সমকোণী ত্রিভুজ, বা ত্রিভুজটা তোমরা এরকমও আঁকতে পারো। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমাদের কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে এখানে কি দেওয়া আছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা। তাহলে আমাদের কি ধরে নিতে হবে, উচ্চতা যদি x ধরি, ত্রিভুজের এটা তোমরা তো জানো, এটা হচ্ছে ত্রিভুজের এটা কি ভূমি, আর এটা হচ্ছে কি উচ্চতা। এই ত্রিভুজের ভূমি কোনটা, এটা, আর উচ্চতা কোনটা হবে, এখানে উচ্চতা কোনটা হবে, এখানে উচ্চতা হবে এইখান থেকে এখানে একটা লম্ব টানলে যেটা আসবে সেটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। তো এটা আসছে না কেন, এসছে, সরি। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি উচ্চতা আর এটা হচ্ছে ভূমি, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, তোমরা এরকম ভাবে এঁকে করতে পারো,
এরকম ভাবে ওকে করতে পারো। আমি তোমাদের বোঝানোর জন্য দুটো এঁকেছি, কিন্তু তোমরা যে কোনো একটা ব্যবহার করবে। একটা তাহলে আমাদের কি বলছে, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা যদি উচ্চতা x ধরে নিই, তাহলে ভূমি কত হবে? ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতার দ্বিগুণ করলে কত হবে? 2x প্লাস 18। কি বলেছে? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি এইটা উচ্চতা হয়, তাহলে এর ভূমির দৈর্ঘ্য কত হবে? ভূমির দৈর্ঘ্য হবে 2x প্লাস 18। কারণ কি বলেছে? প্রশ্নে সাফ বলে দেওয়া আছে কি ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 360 বর্গ মিটার। তার উচ্চতা নির্ণয় করতে বলেছে। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সরি, ওটা নয়। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সবসময় মনে রাখবে। তাহলে আমাদের প্রশ্নানুসারে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 2x প্লাস 18, 2x প্লাস 18, 2x প্লাস 18, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত? x ইকুয়াল টু কত? 360। তাহলে কত আসছে? 360। এখান থেকে কত আসবে? এখান থেকে যদি আমরা এখন সলিউশন করি, তাহলে কত আসবে? 2টা এধারে চলে আসলে কত আসবে? 2x প্লাস 18x 18x সমান কত? 720। এরপরে এক্সটা গুণ করে দিই, তাহলে কত? 2x স্কয়ার প্লাস 18x মাইনাস 720 ইকুয়াল টু 0। এরপর সবগুলো যেহেতু ইভেন নাম্বার, তাহলে 2 কমন নিয়ে নিই, তাহলে কত? x স্কয়ার প্লাস 9x মাইনাস কত আসবে? 360 ইকুয়াল টু কত? 0। এরপরে কত আসবে? x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু কত? 0। তাহলে এখন আমাদের 360কে ভাঙতে হবে। 360কে ভাঙলে কত আসবে? 3, 3 একে 3, 3 2 6 0, 3 4 12 0, 3। এখন 3 যাবে নি, এখন কত যাবে? ছোট ছোট অংশে ভাগ করতে হবে। এরপর কত আসবে? 2 20, 2 10 20, 2 5 10, 5 1 5। তাহলে কত আসছে? তাহলে আমাদের কি দুটো মাইনাস করে যেন 9 আসে। তাহলে কত আসবে? 2 5 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। ওটা হবে নি। 3 3 9, 9 5 9 কত? 45, 45, 2 দুগুণে 4, 4 2 8। এটা হচ্ছে নি। এরপরে কত করতে হবে? 5 3 15, 5 3 15, 15 দুগুণে 30। কত আসবে? 3 2 6, 6 2 12, 12 দুগুণে 24, 24 আর 15। তাহলে কত আসছে? 24 আর 15। 3 2 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর 15। এদের মাইনাস করে কত আসে? 9। তাহলে আমরা সহজেই দেখতে পেলাম একটা সংখ্যা কত? 24, আর একটা সংখ্যা কত? 9। তাহলে এখান থেকে কত আসছে? x স্কয়ার প্লাস 24 মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু কত? 0। এরকম আমাদের প্রথমে ভেঙে নিতে হবে, তারপর গুণ করে এদিক সেদিক করে আমাদের এটা দেখতে হবে। যত তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করবে, তত তাড়াতাড়ি এই নাম্বারটা বের করতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা উত্তরটা বের করতে পারবে। সেই জন্য প্র্যাকটিস অবশ্যই দরকার।
এরপরে কত আসবে, এরপরে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু কত, 0 আসবে। এখান থেকে x কমন নিলে x প্লাস 24 মাইনাস 15 কমন নিলে কত আসবে, x প্লাস 24 ইকুয়াল টু কত, 0। এখান থেকে কত আসবে, x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু কত, 0 আসবে। এখন তোমরা জানো দুটো সংখ্যা যদি গুণফল শূন্য হয় তাহলে একটা সংখ্যা হবে x প্লাস 24 ইকুয়াল টু 0 আর x মাইনাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে কত আসবে, x মাইনাস 24, এখান থেকে কত আসবে, x প্লাস 15। তাহলে দুটো মান কি আসছে, একটা আসছে x মাইনাস 24 আর একটা কত আসছে x প্লাস 15। কিন্তু কারো দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হতে পারে, কখনোই হতে পারে না। তাহলে আমাদের কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে উচ্চতা কত হবে, x ইকুয়াল টু 15, কারণ উচ্চতা নির্ণয় করতে বলেছে আর মোট উচ্চতাই কত ধরেছি, উচ্চতা x ধরেছি। উচ্চতা যদি 15 হয় তাহলে ওটাই আমাদের অ্যান্সার বের করতে বলেছে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, উচ্চতা হলো 15 মিটার। অবশ্যই একক লিখতে একদম ভুলবে না, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একক কখনোই লিখতে ভুলবে না। তাহলে আমরা দেখে নিই বোর্ড পরীক্ষায় কি করে লিখবো। এই যে একক অবশ্যই লিখতে হবে। তাহলে ধরে নিয়েছি ত্রিভুজটির উচ্চতা কত, x মিটার। আবার তাহলে ত্রিভুজটির ভূমি কত হবে, 2x প্লাস 18 মিটার। এখানে এই এটা বাদ দিয়ে দাও, তাহলে এটাই ধরো, এই যে এই ত্রিভুজটা ধরো, এটা কত x। এখানে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এই ত্রিভুজটা ধরো এরকম ভাবেও ধরে করতে পারো, বা এরকম সমদ্বিবাহু ত্রিভুজ ধরে করতে পারো, বিষমবাহু ত্রিভুজ করতে পারো, সমবাহু ত্রিভুজ ধরে করতে পারো। শুধু তোমাদের দেখতে হবে আমরা উচ্চতা কোনটা ধরছি এটা, আর ভূমি কোনটা ধরছি এটা। এখানে উচ্চতা কোনটা এটা, আর ভূমি কোনটা এটা, এটা আমাদের শুধু ধ্যান রাখতে হবে। তাহলে ত্রিভুজের ভূমি কত, 2x প্লাস 18, কারণ কি বলেছে উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাই ভূমি হচ্ছে 2x প্লাস 18। তাহলে তোমরা এইটা লিখবে, এটা লিখবে। এরপরে কি শর্তানুসারে 1/2, তাহলে আমাদের কি ক্ষেত্রফল বলেছে কত, ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গ মিটার। আর ক্ষেত্রফলের সূত্র কি, এই যে সূত্রটা অবশ্যই মনে রাখবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমার সাথে তোমরা বলো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কত আসছে 1/2 ইন্টু 2x প্লাস 18 ইন্টু x ইন্টু কত 360। তারপর এটা ভেঙে কত ভেঙে কত এসছে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360। তারপরে উৎপাদকে বিশ্লেষণ করে কত আসছে x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, x ইকুয়াল টু মাইনাস 24, x ইকুয়াল টু 15। মাইনাস কেন গ্রহণযোগ্য নয় বললাম, উচ্চতার মানদণ্ড কখনো ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হতে পারে না। তাই ত্রিভুজের উচ্চতা কত হলো 15 মিটার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমাদের পরীক্ষার খাতায় এতদূর পর্যন্ত স্টেপ বাই স্টেপ করতে হবে। স্টেপ বাই স্টেপ তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, খাতায় না লিখে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষার খাতায় কিছুতেই মেলাতে পারবে নি। আর প্র্যাকটিস না করলে ওই যে উৎপাদকে বিশ্লেষণ করতে একটু সমস্যা হবে। তাহলে কি উচ্চতা কত 15 মিটার, এখন তোমরা যাচাই কি করে করবে যে আমাদের উত্তরটা ঠিক হলো না ভুল হলো। উচ্চতা কি বলেছে 15, আর ভূমি তাহলে কত এসছে 48। তাহলে আমাদের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কত আসছে 300, তাহলে শর্ত পূরণ হচ্ছে। তাহলে আমাদের কি অ্যান্সার ঠিক আছে। তাহলে কিভাবে চলক ধরবে, যার উপর অন্যটি নির্ভরশীল। এখানে কি উচ্চতা আছে, ভূমি কি বলেছে, ভূমি উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমরা কি উচ্চতা ধরে নেব, তাহলে আমাদের অঙ্ক সুবিধা হবে। সাধারণ ভুল কি, ভূমি লিখতে গিয়ে অনেকে 2 ইন্টু এক্স প্লাস 18 লিখে দেয়, এটা কখনোই লিখবে নি। কত লিখবে, 2x প্লাস 18, কারণ কি বলেছে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত। আর নেগেটিভ ভুল কেন বর্জন করলাম, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, গতিবেগ এদের মান কখনো ঋণাত্মক হতে পারে না, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। আর শর্ট ট্রিক্স কি, এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। এরপরে আসি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কি কোশ্চেন কি বলেছে,
যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, সংখ্যাটি নির্ণয় করো। কি বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা কি, সেটা আমরা আগেই দেখেছি প্রথম কোশ্চেনে। তাহলে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যা যদি আমরা x ধরি, তাহলে তার 5 গুণ 5x তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গ কত হবে x স্কয়ার, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম -3। তাহলে কি প্রথম আমরা ধরে নিয়েছি অখণ্ড সংখ্যাটা কত x, তার বর্গের দ্বিগুণ। তাহলে অখণ্ড সংখ্যা x এর স্কয়ার কত হবে, x এর বর্গ কত হবে x স্কয়ার, তার দ্বিগুণ করতে বলেছে 2x অপেক্ষা 3 কম, মানে এটা যদি 2x স্কয়ার হয় তার থেকে কত 3 কম হচ্ছে 5x। তাহলে এই দুটো কি ইকুয়াল হবে, এটাই আমাদের সলিউশন করতে বলেছে। এরপরে আমরা সলিউশনটা দেখব। তাহলে আমরা ধরে নিই একটা সংখ্যা যদি অখণ্ড সংখ্যাটা x ধরে নিই, শর্তানুসারে কি বলেছে 5x তার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে আমাদের সমীকরণ এটা আসছে কত হবে 2x স্কয়ার। এখন যদি 5x টা এর পাশে নিয়ে আসি, তাহলে 5x - 3 ইকুয়াল টু কত 0। এখানে কি এই দুটো গুণ করতে হবে, 2 × 3 কত আসছে 6, এবং 6 কে এমন দুটি নাম্বারে বিভক্ত করতে হবে যাদের গুণফল কি 6 আসবে, আর যাদের কি মাইনাস করলে 5 আসবে। তাহলে কত হবে 6 × 1, কারণ এদের গুণফল কি 6, আর এটা এদের ডিফারেন্স কত আসবে 5 আসবে। তাহলে কত আসছে 2x স্কয়ার মাইনাস 6 minus 1 into x minus 3 equal to 0। তাহলে এটা কত আসছে 2x স্কয়ার minus 6x plus x minus 3 equal to কত 0। এখান থেকে কত কমন যাবে 2x, তাহলে কত পড়ে থাকবে x minus 3, আর এখান থেকে 1 কমন যাবে, তাহলে কত পড়ে থাকবে x minus 3 equal to কত 0। এরপরে কত আসছে x minus 3 into 2x plus 1 equal to 0। এরপর আমরা জানি দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে একটা সংখ্যা হবে x minus 3 equal to 0, और আরেকটা সংখ্যা কি হবে 2x plus 1 equal to 0, 2x plus 1 equal to 0। তাহলে এখান থেকে কত আসবে x equal to 3, আর এখান থেকে কত আসবে x equal to -1/2। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, এই শর্তটা বুঝতে পারলে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে x equal to 3 আর x equal to -1/2। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা আসছে। তাহলে ঋণাত্মক সংখ্যা আসছে মানে এটা এমনিতেই বাদ চলে যাবে। তাহলে আমাদের মান কত হবে x equal to 3। এখন ধরো যদি উত্তর আসতো x equal to হাফ, এটা আমরা কি নিতাম, কারণ এটা কি ধনাত্মক, এটাও কি ধনাত্মক। কিন্তু আমাদের প্রশ্ন কি বলেছে অখণ্ড, অখণ্ড সংখ্যা কি বললাম 0 থেকে শুরু হবে 1 2 3 4, এগুলো কি অখণ্ড সংখ্যা। তাহলে কি ভগ্নাংশ এলে আমাদের ভগ্নাংশও নেওয়া যাবে না, কারণ আমাদের প্রশ্ন কি বলেছে অখণ্ড। আর এখানে তো ঋণাত্মক এসে বলে, এখানে ধনাত্মক বলেছে, এখানে ঋণাত্মক এসে বলে, এটা আমাদের বাদ গেল। কিন্তু যদি দুটোই ধনাত্মক আসতো আর একটা ভগ্নাংশ আসতো, তাহলে আমরা কি ভগ্নাংশ তো নিতাম নি, কারণ এখানে কি বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে তোমরা অঙ্কটা পরিষ্কারভাবে বুঝতে পারলে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কোথায় তোমরা বুঝতে পারোনি। তাহলে এটা পরীক্ষার খাতে আমরা কিভাবে লিখবো সেটা দেখে নিই। তাহলে কি বলেছে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি কি x, তাহলে সংখ্যার 5 গুণ কত হবে, সংখ্যার 5 গুণ ইকুয়াল টু কি লিখবে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে তার বর্গের দ্বিগুণ কত, বর্গ করলে x স্কয়ার, তার দ্বিগুণ হচ্ছে 2x - 3। তাহলে শর্তানুসারে আমাদের কি লিখতে হবে 5x equal to 2x স্কয়ার - 3। তাহলে তোমরা প্রথমে লিখবে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x, এইটা লিখবে, তারপরে লিখে দেবে শর্তানুসারে 5x equal to 2x স্কয়ার - 3। তারপর সেটা সলিউশন করলে কত আসছে x - 3 into 2x plus 1 equal to 0, ওটা এসছে।
কত এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ওখান থেকে আসছে x এর মান 3 আসছে আর x এর মান কত মাইনাস হাফ আসছে। কিন্তু মাইনাসটা আমরা কেন নিচ্ছি না, কারণ ওখানে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, তাই আমরা কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এটাই আমাদের অ্যান্সার। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি কত আসছে 3। এখন আমরা যাচাই করে নিই, তাহলে সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ কত, সংখ্যাটি কত এসছে 3, তার 5 গুণ কত 5 ইন্টু 3 ইকুয়াল টু কত 15, তাহলে তার 5 গুণ 15 এসছে। তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে 3 বর্গ কত 9, 9 2 9 কত 18 মাইনাস 3 ইকুয়াল টু কত 15। তাহলে কি দুটোই শর্ত পূরণ হয়েছে, তাহলে আমাদের কি অ্যান্সার ঠিক আছে। তাহলে কিভাবে চলক ধরবে, প্রশ্নে কোনো সংখ্যা বলা থাকলে সর্বদা ধরি সংখ্যাটি x লিখে শুরু করবে। তার কথাই ভুল হয়, অনেকেই 5x মাইনাস 3 ইকুয়াল টু 2x স্কয়ার লিখে, যা ভাষায় ভুল অনুবাদ। সরাসরি কি হবে 5x ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3 এটা লিখতে হবে। কোন সূত্র ব্যবহার করবে, উৎপাদক বিশ্লেষণের আগে সমীকরণটি অবশ্যই x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখে নিতে হবে। তবে শর্তের প্রয়োগ, দ্বিঘাত সমীকরণের দুটি মান বেরোলে অখণ্ড ধনাত্মক বলা থাকলে ঋণাত্মক ও ভগ্নাংশ, এই যেটা বললাম, যদি দুটোই ধনাত্মক মান আসতো তাহলে কি আর একটা ভগ্নাংশ আসতো, তাহলে ভগ্নাংশটাকে আমরা নিতাম নি, সেজন্য হচ্ছে ঋণাত্মক ও ভগ্নাংশ মান বাদ দিতে হবে। চূড়ান্ত উত্তর সবসময় আলাদা করে বক্সে লিখে রাখবে। এই যে উত্তর কি বলেছে, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3, এরকম ভাবে আমাদের স্টেপ বাই স্টেপ লিখে সম্পূর্ণ খাতাটা সাজিয়ে লিখতে হবে, তবেই আমরা ফুল নাম্বার পাবো। 4 নম্বর কোশ্চেন, এরপরে আমরা আসি আমাদের 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত 200 কিলোমিটার। ধরো এ একটা স্থান আছে, বি একটা স্থান আছে, এদের মধ্যে দূরত্ব কত 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে আমাদের এখানে কি ধরে নিতে হবে, মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। কারণ কি মোটর গাড়ি হচ্ছে, মোটর গাড়ির উপর জিপ গাড়ি নির্ভর করেছে, কারণ জিপ গাড়ি যেতে তার চেয়ে বলেছে, মানে আগে একটা বলা আছে, তাহলে মোটর গাড়ি আমাদের আগে বলে দেওয়া আছে, তাহলে মোটর গাড়ি আমরা x ধরে নিব, x কিমি পার ঘন্টা। মোটর গাড়ি কি হচ্ছে এটা ধরে নিব x কিমি পার আওয়ার, x কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ি কত হবে, তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। এরপরে পরে নি, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় কত 5 কিমি বেশি। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ কি 5 কিমি বেশি। তাহলে আমরা যদি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা ধরি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে x প্লাস 5 কিমি পার আওয়ার। এটা বুঝতে পারলে কি করে হলো, কারণ আমরা মোটর গাড়ির গতিবেগ কত ধরে নিচ্ছি x কিমি পার আওয়ার, আর জিপ গাড়ির গতিবেগ কত হবে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে কত আসবে x প্লাস 5 কিমি পার আওয়ার। এখন কি বলেছে, বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে রেখে, তাহলে মোটর গাড়ির মান বের করতে বলেছে, মানে আমাদের x এর মান বের করলেই হবে। তাহলে আমাদের শর্ত কি বলেছে, শর্ত হচ্ছে মোটর গাড়ি 200 কিলোমিটার, মোটর গাড়ির যেতে যে সময় লাগে জিপ গাড়ির যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। এরপরে আমরা এটা সলিউশন করব। তাহলে প্রথমে আমরা ধরে নিই মোটর গাড়ির গতিবেগ কত x কিমি পার আওয়ার, x কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে x প্লাস 5 কিমি পার আওয়ার, এত কিমি পার ঘন্টা, x প্লাস পার আওয়ার। এখন আমাদের একটা সূত্র জানতে হবে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যখন সময় বের করতে হবে, সময় সমান হবে দূরত্ব
দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। এটা হচ্ছে আমাদের সূত্র, কি দূরত্ব ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। তাহলে এখানে কি গতিবেগ দেওয়া আছে আর সময় দূরত্ব দেওয়া আছে। দূরত্ব কত দেওয়া আছে 200 কিলোমিটার, আর জিপ মোটর গাড়ির গতিবেগ কত দেওয়া আছে x কিমি, আর জিপ গাড়ির গতিবেগ কত দেওয়া আছে x প্লাস 5 কিমি। তাহলে মোটর গাড়ির 200 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, ধরো t1 সময় লাগছে। t1 সময় কি, ধরো এটা t1, তাহলে সময় কি হবে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আছে 200 কিমি আর গতিবেগ কত আছে x কিমি। তাহলে মোটর গাড়ির কত সময় লাগছে 200 বাই x, জিপ গাড়ির কত সময় লাগবে 200 বাই x প্লাস 5 এত ঘন্টা। তাহলে মোটর গাড়ি লাগছে 200 বাই x ঘন্টা আর জিপ গাড়ি লাগছে 200 বাই x প্লাস 5 ঘন্টা। এটা কি করে বুঝতে পারলে, সময় কি হবে দূরত্ব আপন গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, আর দূরত্ব কত দেওয়া আছে 200, দুটোর ক্ষেত্রে কি 200 দেওয়া আছে। আর মোটর গাড়ির গতিবেগ কত দেওয়া আছে x কিমি পার, ধরেছি আমরা কি x কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ কত হয়েছে x প্লাস 5 কিমি। কারণ কি মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ কি 5 ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ এসছে x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে বুঝতে পারলে মোটর গাড়ির কত সময় লাগছে 200 কিলোমিটার যেতে 200 বাই x ঘন্টা, আর জিপ গাড়ির কত লাগছে 200 বাই x প্লাস 5 ঘন্টা। এটা কি কম সময় লাগবে, জিপ গাড়ির কম সময় লাগবে কারণ তার গতিবেগ কি বেশি, আর মোটর গাড়ির বেশি সময় লাগবে তার গতিবেগ কি তার গতিবেগ জিপ গাড়ির থেকে কম আছে। তাহলে শর্তানুসারে কি বলেছে, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। 2 ঘন্টা সময় কম কেন লাগছে বুঝতে পারছো, কারণ কি জিপ গাড়ির গতিবেগ বেশি, যার গতিবেগ বেশি সে আগে পৌঁছাবে। তাহলে শর্তানুসারে কি আসবে 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু কত 2 আসবে। কারণ এটা কি বড়, এটা ছোট, কারণ এটা বেশি সময় লাগছে আর এটা কম সময় লাগছে। এরপরে আমরা সলিউশন করব। তাহলে কি আসছে আমাদের শর্তটা 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু কত 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে এখন এটা সলিউশন করলে কত আসবে x, তাহলে কত আসবে x প্লাস 5। আর যদি আমরা 200 কমন নিয়ে নিই, কারণ 200 কি সব জায়গাতে এখানেও কমন আছে এখানেও কমন আছে, তাহলে এটা কত আসবে x প্লাস 5 মাইনাস x। এটা তোমরা বুঝতে পারছো তো। এই স্টেপটা যদি আমরা স্টেপ না জাম্প করে করি তাহলে আমাদের কি আসবে, আমরা 200 কমন নিলাম, এটা কত আসবে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু কত 2। এরপরে কত আসবে 200, এরপরে x ইন্টু এক্স প্লাস 5, এটা কত আসবে 2, এখানে কত আসবে x প্লাস 5 মাইনাস এক্স প্লাস এক্স, আর মাইনাস এক্স কেটে যাবে। তাহলে এরপরে কত আসবে, এখন 2 দিয়ে যদি এপাশে কেটে দিই তাহলে এটা কত আসবে 100। তাহলে কত আসছে উপরে কত আসবে 100 ইন্টু 5 কত আসবে 500, আর নিচে কত আসবে x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু কত 1। তাহলে এখন ক্রস মাল্টিপ্লাই করলে কত আসবে x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু কত আসবে 500। এখন কত আসবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500। এখন 500কে এমন দুটো অংশে বিভক্ত করতে হবে যাদের গুণ করলে 500 আসবে আর যাদের ডিফারেন্স কত আসবে 5 আসবে। তাহলে 500কে আমরা প্রথমে ভেঙে নিব। প্রথমে কত যাবে 5 দিয়ে, 5 কত আসবে 100, তারপরেও 5 দিয়ে যাবে কত আসবে 20, তারপরে 2 দিয়ে যাবে কত আসবে 10, তারপরে 5 দিয়ে যাবে কত আসবে 2, তারপরে 2 দিয়ে কত আসবে 1। তাহলে আমরা কত যদি করি 5 5 যা 25, এই দুটো মিলে আসছে 25, আর এগুলো মিলে আসছে কত 20।
তাহলে কি এই দুটোর গুণফল কত আসছে 500, আর এদের ডিফারেন্স করলেও কত আসবে 5। তাহলে আমরা সংখ্যা দুটো কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল কত 0 আসছে। এরপরে আমরা এটা ভেঙে নিব, তাহলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল কত 0 আসছে। এরপর আমরা x কমন নিব, তাহলে x কমন নিলে কত আসবে x প্লাস 25 মাইনাস 20, x কমন নিলে কত আসবে x মাইনাস 25 ইকুয়াল কত 0, না মাইনাস মাইনাসে কি প্লাস আসবে। এরপরে x প্লাস 25 ইন্টু x মাইনাস 20 ইকুয়াল কত 0 আসবে। এখন যদি দুটো সংখ্যার গুণফল শূন্য থাকে তাহলে একটা সংখ্যা কত হবে x প্লাস 25 ইকুয়াল টু 0, আর কি আসবে x মাইনাস 20 ইকুয়াল টু কত 0। এখান থেকে কত আসবে x ইকুয়াল টু মাইনাস 25, আর এখান থেকে কত আসবে x ইকুয়াল টু প্লাস 20। তাহলে আমাদের দুটো মান এলো, কি কি মান হলো, একটা হলো x ইকুয়াল টু মাইনাস 25, আর একটা হলো x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু মাইনাস 25, আর কত আসছে x ইকুয়াল টু 20। গতিবেগ কি কখনো নেগেটিভ হতে পারে, গতিবেগ কখনোই নেগেটিভ হতে পারেনি। তাহলে আমরা কি x ইকুয়াল টু 25 যেটা এসছে সেটা কি গ্রহণযোগ্য নয়, কারণ এটা কি ঋণাত্মক এসছে। তাহলে আমাদের মান কি x ইকুয়াল টু 20, আর আমরা মোটর গাড়ির গতিবেগ কত ধরেছি x ধরেছি। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত বলেছে 20 কিলোমিটার পার আওয়ার। এখন যদি তোমাদের জিপ গাড়ির গতিবেগ বের করতে বলতো তাহলে জিপ গাড়ির গতিবেগ কি x প্লাস 5, তাহলে 20 প্লাস 5 কত আসবে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন এটা আমরা কিভাবে লিখবো সেটা দেখে নিই। তাহলে প্রথমে এই যে সূত্রটা, এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, সমস্ত কি সময় কি দূরত্ব ভাগিত গতিবেগ, বা দূরত্ব সমান সময় ইন্টু গতিবেগ, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি ধরে নেব, ধরি মোটর গাড়ির গতিবেগ, যেটা বলছি লিখে নাও, ধরি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা। তাহলে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগে 200 বাই x ঘন্টা। তারপরে লিখবে জিপ গাড়ির গতিবেগ কত হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা, কারণ কি মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ কি 5 কিলোমিটার বেশি বলেছে। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির কত সময় লাগবে, সময় লাগবে দূরত্ব ভাগিত গতিবেগ, দূরত্ব কত আছে 200 কিমি, আর গতিবেগ কত x প্লাস 5 কিমি পার ঘন্টা। এখন শর্তানুসারে কি এটা যেহেতু বড়, তাহলে বড় থেকে ছোট মাইনাস করতে হবে, তাহলে 200 বাই x মাইনাস 200 বাই x প্লাস 5 ইকুয়াল টু কি শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে তোমরা পুরো এটা লিখে দেবে, এটা লেখার দরকার নেই যখন খাতায় লিখবে। মোটর গাড়ির বেশি সময় লাগে তাই এটি কি প্রথম, তাহলে এটা কি প্রথম বসবে, তাহলে x এর মান কত এসছে, সমীকরণটা কি এসে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 50 ইকুয়াল টু 0। তবে সেটা সলিউশন করে কত এসে x ইকুয়াল টু মাইনাস 25 আর x ইকুয়াল টু 20। মাইনাস 25 কেন গ্রহণযোগ্য নয়, কারণ গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারেনি, কারণ গতিবেগের মান কখনো ঋণাত্মক হতে পারেনি। তাহলে আমাদের অ্যান্সার কি x ইকুয়াল টু 20। তাহলে কি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার। তোমাদের এত দূর অ্যান্সার করলেই তোমরা ফুল মার্কস পাবে, একদম লিখে লিখে করবে, যেমন লিখতে বললাম সেরকম লিখবে। এখন আমরা যাচাই যদি করে দেখি মোটর গাড়ির সময় কত লাগবে 20 মাইনাস 2 10 ঘন্টা, আর জিপ গাড়ির সময় কত লাগবে 20 ভাগিত 25, এটা কি 200 ভাগিত 20 কত আসবে 10 ঘন্টা, আর জিপ গাড়ির সময় কত লাগবে 200 ভাগিত 25, তাহলে কত হবে 8 ঘন্টা। তাহলে সময়ের পার্থক্য কি 2 ঘন্টা, এটাই আমাদের শর্ত ছিল। তাহলে আমাদের শর্ত পূরণ হয়েছে, তাহলে আমাদের কি অ্যান্সার ঠিক আসছে। তাহলে কিভাবে আমরা ভেরিফাই করবো সেটা বুঝতে পারছো। এটা ভেরিফাই করতে আমাদের 1-2 মিনিট সময় লাগবে যদি প্র্যাকটিস ভালোভাবে করে নাও। মাস্টার সূত্র, সময় দূরত্ব ও গতিবেগের অঙ্কের সর্বদা কি সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এই সূত্রটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগবে, তাই এটা অবশ্যই মুখস্থ করে নেবে, একদম যেন মুখের মধ্যে থাকে, দেখলেই যেন মনে পড়ে যায়। চলক ধরা, যার গতিবেগ কম বা যার সাপেক্ষে তুলনা করা হয়েছে তাকে x ধরলে সমীকরণ গঠন সহজ হয়। সমীকরণ গঠনে অনেকেই 200 বাই x প্লাস 5 মাইনাস 200 বাই x ইকুয়াল টু 2 লেখে। মনে রাখবে বেগ কম হলে সময় বেশি লাগে, তাই ছোট হর বিশিষ্ট ভগ্নাংশ আগে বসবে। লজিক চেক,
দ্বিঘাত সমীকরণের উত্তর বোঝানোর পর ঋণাত্মক মান বাতিল করার যৌক্তিক কারণ। কারণ গতিবেগ কি ঋণাত্মক হয় না। আর পরীক্ষায় ভেরিফাই কি, খাতায় কিভাবে ভেরিফাই করবে সেটা বুঝতে পারলে। এরপরে কোশ্চেন কি বলেছে, 5 নম্বর কোশ্চেন। এখন আমরা আসি আমাদের 5 নম্বর কোশ্চেনে। এতদূর পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারলে? যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে কি 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? 2000 বর্গ মিটার। এটা হচ্ছে বর্গ মিটার, এবং এটা হচ্ছে এবং। এখানে কি লেখা আছে, দু হাজার বর্গ মিটার এবং পরিসীমা দেওয়া আছে 180 মিটার। তাহলে অমিতাদের আয়তাকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। প্রথমে একটা আয়তাকার জমি ড্র করে নি। এটা একটি আয়তাকার জমি। এটা যদি আমরা ফিল আপ করে নিই ভেতরটা, জমি কি সবুজ থাকবে, ভেতরটা সবুজ থাকবে। তাহলে এটা কি একটা আয়তাকার জমি। আয়তাকার জমির কি বলেছে, দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করে লিখি। কি দেওয়া আছে, ক্ষেত্রফল আর পরিসীমা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র আর ক্ষেত্রফলের সূত্র। এখানে লিখে নিই, ক্ষেত্র পরিসীমা কি, পরিসীমার সূত্র কি, পরিসীমা সমান দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি আয়তাকার এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপরে আমরা যাই, যদি দৈর্ঘ্য x l ধরি আর প্রস্থ b ধরি, দুটো চলরাশি না ধরে একটাই চলরাশি ধরি। ধরি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে আমাদের যে কোনো একটা মান বের করতে হবে। দৈর্ঘ্য যদি x মিটার হয়, তাহলে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত দেওয়া আছে, 180 মিটার। কত আছে, 180। তাহলে এখান থেকে আমরা প্রস্থের মান পেয়ে যাব। যদি আমরা 2x প্লাস 2y, এটা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে, x প্লাস y ইকুয়াল টু 180/2। তাহলে কত আসছে, 90। তাহলে y এর মান কত আসবে, 90 মাইনাস x। আমরাকে একটা চলরাশিতে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের কি সলিউশনটা সোজা হয়ে যাবে। সেই জন্য আমরা কি প্রস্থের মানটা প্রথমে বের করে নিলাম। প্রস্থ কত আসলো, 90 মাইনাস x,
তাহলে প্রস্থ কত হলো 90 মাইনাস এক্স। তাহলে আমাদের দৈর্ঘ্য কত এক্স আর প্রস্থ হলো 90 মাইনাস এক্স। প্রস্থ কি করে বের করলাম সেটা বুঝতে পারলে, কারণ আমাদের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত 180। সেখান থেকে ওয়াই এর মান বের করে একটা চলরাশিতে নিয়ে এলাম। এরপরে আমাদের কি ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত 90 মাইনাস এক্স, এগুলো কত আছে 2000, ওইটাই দেওয়া আছে। ক্ষেত্রফল কত 2000, তাহলে শর্তানুসারে এটা লিখবে। তাহলে এখন কি করতে গুণ করে নিই, তাহলে 90x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 2000। তাহলে এটা কত আসবে, এক্স এগুলো যদি ডান পাশে নিয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু কত 0। এখন আমরাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি, 2000কে আমাকে দুটো অংশে বিভক্ত করতে হবে, যাতে যে দুটো অংশ গুণ করলে কি 2000 আসবে আর তাদের যোগ করলে কি 90 আসবে। তাহলে 2000কে যদি আমরা ভাঙি, তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারছি, একটা কি 40 হবে আর এটা কত 50 হবে, কারণ এগুলো দুটো গুণ করলে কত 2000 আসবে আর দুটো যোগ করলে কি 90 আসবে। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যেটা কত আসবে এক্স স্কোয়ার মাইনাস, আর যদি তোমরা বুঝতে না পারো তখন তোমরা 2000কে এরকমভাবে ভাঙবে আর ভেঙে করে সাজানোর চেষ্টা করবে। ওটা একটু সময় বেশি লাগবে, কিন্তু প্রথমে তোমরা ওটাই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে অবশ্যই যখন দেখলেই তোমাদের মনে হবে আচ্ছা এই দুটো গুণ করলে এই নাম্বারটা আসবে, এই দুটো প্লাস করলে এই নাম্বারটা আসবে, ওটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে কত আসবে, তাই দুটো প্লাস করলে কত আসবে 50, 50 প্লাস 40 ইন্টু এক্স প্লাস 2000 এগুলো কত 0। তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের কত আসবে এক্স, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে কত আসবে এক্স মাইনাস 50 ইকুয়াল টু কত 0। তাহলে কত আসছে এক্স মাইনাস 50 আর এক্স মাইনাস 40 ইকুয়াল টু কত 0। এরপরে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয়, আমরা জানি এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, আর কি আসবে এক্স মাইনাস 40 ইকুয়াল টু কত 0। তাহলে কত আসছে এক্স ইকুয়াল টু 50 আর এটা কত আসছে এক্স ইকুয়াল টু 40। তাহলে আমাদের একটা মান হলো এক্স ইকুয়াল টু 50, এক্স ইকুয়াল টু 40। তাহলে এক্স এর মান কত হলো এক্স ইকুয়াল টু 50 আর এক্স ইকুয়াল টু 40। এখন যদি আমরা এক্স ইকুয়াল টু 40 ধরি, আমরা কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য সবসময় কি বড় হবে, তাহলে এক্স ইকুয়াল টু যদি 50 ধরি, তাহলে প্রস্থ কত আসবে 90 মাইনাস এক্স, 90 মাইনাস 50 করলে কত আসবে 40। তাহলে কি দৈর্ঘ্য 50 হবে আর প্রস্থ কত হবে 40। আর যদি আমরা এক্স ইকুয়াল টু 40 ধরি, তাহলে প্রস্থ কত আসবে, ওয়াই এর মান কত আসবে, ওয়াই এর মান 50 আসবে। প্রস্থ কি কখনো বড় হতে পারে, বড় হতে পারেনি। তাহলে আমাদের কি ধরতে হবে, দৈর্ঘ্য হচ্ছে যেটা বড় সেটা হচ্ছে দৈর্ঘ্য আর যেটা ছোট সেটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ কত 40 মিটার। তাহলে দৈর্ঘ্য কত আসবে 50 মিটার, প্রস্থ কত আসবে 40 মিটার। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের কেমনভাবে লিখতে হবে দেখিয়ে দিই। কি বলেছে, ধরি আয়তাকার জমির প্রস্থ এক্স মিটার, এখানে প্রস্থ ধরেছে, ওখানে আমরা কি ধরেছি দৈর্ঘ্য ধরেছি, যেটা যেমনভাবে ধরবে। তাহলে এখানে প্রস্থ ধরে করেছে, প্রস্থ কত এক্স মিটার, তাহলে পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আসছে 90 মাইনাস এক্স। অ্যান্সারে কি আসবে, এটা বাংলা কত আসছে এক্স মাইনাস 50, এক্স মাইনাস 50, এক্স মাইনাস 40। তাহলে এরপরে কত আসছে, তাহলে আমাদের কি অ্যান্সার এসছে এক্স ইকুয়াল টু 40, দৈর্ঘ্য কি 50। তাহলে একটা এক্স ইকুয়াল টু 50 এসছে, এক্স ইকুয়াল টু 40 এসছে। যদি 150 ধরা হয় তবে দৈর্ঘ্য ও প্রস্থের অবস্থান অদল বদল হবে। তাহলে উত্তর কি, যেটা কি বললাম, যেটা বড় সেটা হচ্ছে দৈর্ঘ্য আর যেটা ছোট আসবে সেটা হচ্ছে প্রস্থ। এটা বুঝতেই পারছো। তাহলে আমাদের আয়তাকার জমির দৈর্ঘ্য কত 50 মিটার আর প্রস্থ কত 40 মিটার। এখন যদি যাচাই কি করে দেখবে, তাহলে ক্ষেত্রফল কি 50 ইন্টু 40 2000 আসছে আর পরিসীমা কত 180 মিটার আসছে। তাহলে আমাদের কি অ্যান্সার
ঠিক চলে এসছে। তাহলে এখানে বোর্ড পরীক্ষার টিপস অ্যান্ড ট্রিক কি, এই যে সূত্র দুটো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখনও কাজে লাগবে আর পরেও কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাও বাস্তব জীবনে খুবই কাজে লাগবে, তাই এই সূত্রটা সব সময় মনে রাখবে। আয়তাকার ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কীভাবে চলক ধরবে, যদি পরিসীমা দেওয়া থাকে 2 ইন্টু এল প্লাস বি 180, সেখান থেকে 90 মাইনাস এক্স ধরে সমীকরণ তৈরি করা সবচেয়ে সহজ হয়। কোথায় ভুল হয়, সমীকরণ গঠনের সময় চিহ্ন পরিবর্তনে ভুল হয়। মাইনাস এক্স স্কোয়ারকে ডান দিকে নিয়ে গেলে প্লাস এক্স স্কোয়ার, ওই যে যখন সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাবে বা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবে, তখন মাইনাস প্লাসের একটু ধ্যান রাখতে হবে। ফাইনাল অ্যান্সার প্রেজেন্টেশন, দীঘার সময় দুটি ধনাত্মক মান কি, 40 50, ছোট মানটি কি প্রস্থ আর বড় মানটি কি দৈর্ঘ্য হবে, যেটা বললাম। এরপরে 6 নম্বর কোশ্চেন কি আছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের গড়ের অঙ্ক এককের গড়ের অঙ্ক অপেক্ষা 3 কম। 2 অঙ্কের একটি সংখ্যা আছে, একটি সংখ্যার দশকের গড়ের অঙ্ক, এটা 10 প্লাস, এটা 1 প্লাস, এখানে যেমন 10 প্লাস দেওয়া আছে 1 প্লাস দেওয়া আছে। দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরে যে অঙ্কটা থাকবে, এইখানে যে অঙ্কটা থাকবে, ধরো এটা যে কোনো একটা অঙ্ক আছে, এককের ঘরের অঙ্ক অপেক্ষা কত, 3 কম। এককের ঘরে যে অঙ্কটা থাকবে তার থেকে কত, 3 কম। তাহলে যদি আমরা এককের ঘরের 1 প্লাসের এক ধরে নিই, এটা 1 প্লাস মানে কি, এটা একক আর এটা কি দশক, তাহলে এককের ঘরের অঙ্ক যদি x ধরি, তাহলে দশকের ঘরের অঙ্ক কি, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এটা কত আসবে, x - 3। তাহলে এককের আমরা ধরে নিব এককের ঘরের অঙ্ক হচ্ছে x, তাহলে দশকের ঘরের অঙ্ক আসবে x - 3। এখন আমরা ধরি কোনো একটা সংখ্যা 20 কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 10 প্লাস 0, সেরকম এ বি কে আমরা কি লিখতে পারি, 10 ইন্টু এ প্লাস বি, তাহলে এটা 25 কে 25 কে আমরা কি লিখতে পারি, 10 ইন্টু 2 প্লাস 5। এটা কি এককের ঘরের অঙ্ক, এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তাহলে দশকের ঘরের অঙ্ককে কি 10 দিয়ে গুণ করেছি। এখানে এককের ঘরের অঙ্ক কত, এ, আর দশকের ঘরের অঙ্ক কত, না এককের ঘরের অঙ্ক কত, বি, দশকের ঘরের অঙ্ক কত, এ, তাহলে দশকের ঘরের অঙ্ককে আমরা 10 দিয়ে গুণ করেছি, প্লাস এককের ঘরের অঙ্ক প্লাস করেছি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা অবশ্যই মনে রাখবে, তো তবেই এরকম কোশ্চেনগুলো সলিউশন করতে পারবে। এরপরে আমরা দেখে নিই সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক, তাহলে আমরা সংখ্যাটি কত হবে, যদি এককের ঘরের অঙ্ক x ধরি, দশকের ঘরের অঙ্ক হচ্ছে x - 3, তাহলে সংখ্যাটি কি বললাম, দশকের ঘরের অঙ্ক x - 3, তাহলে দশকের ঘরের অঙ্ককে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তার সাথে এককের ঘরের অঙ্ক আমাদের প্লাস করতে হবে। এটাই হচ্ছে আমাদের সংখ্যা। যেমন 25 কে ভেঙে দেখলাম কি, 10 ইন্টু 2, 2 হচ্ছে দশকের ঘরের অঙ্ক, তাহলে 2 কে কি 10 দিয়ে গুণ করেছি আর এককের ঘরের অঙ্ক প্লাস করেছি। সেরকম এককের ঘরের অঙ্ক আমরা যে x ধরেছি আর দশকের ঘরের অঙ্ক কত হয়েছে, x - 3, তাহলে সংখ্যাটি কত এসছে, y নাম্বারটা কত এসছে, y ইন্টু x - 3 প্লাস x, তাহলে সংখ্যাটি আমরা বের করেছি। সংখ্যাটি ওয়ার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে সংখ্যাটি থেকে, মানে সংখ্যাটি বের হয়েছে ওর অঙ্ক দুটা কি x ইন্টু x - 3, তাহলে আমাদের কি এটা গুণ করতে হবে, x ইন্টু x - 3, অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত, 15 আসবে। তাহলে এখান থেকে x ইন্টু x - 3 বিয়োগ করলে কত আসবে, 15। এটাই হচ্ছে আমাদের শর্ত, এটাই হচ্ছে আমাদের অঙ্কের শর্ত। তাহলে অঙ্কটা বুঝতে পারলে। 2 অঙ্কের সংখ্যাকে আমরা কেমনভাবে লিখতে পারি, আমাদের সাধারণ ফর্মুলা এটা, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, তবেই আমরা এই অঙ্কটা করতে পারবো সহজেই। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, প্রথম আমরা এককের ঘরের অঙ্ক ধরে নিয়েছি, দশকের ঘরের অঙ্ক কত হবে, x - 3, সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে,
তাহলে সংখ্যাটি আমরা বের করেছি, সংখ্যাটি কেমনভাবে বের করলাম সেটাও বুঝিয়ে দিলাম। তারপরে কি বলেছে, অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে, অঙ্ক দুটি কি, প্রথম অঙ্ক এক্স আর এক্স মাইনাস 3 গুণ করলে, গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত আসে 15। তাহলে এটাই আমরা দেখে নিই। তাহলে আমরা কি ধরেছি, এককের ঘরের অঙ্ক, একক দশক, এককের ঘরের অঙ্ক এক্স, দশকের ঘরের অঙ্ক কত, এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটি কত এসছে, 10 ইন্টু এক্স মাইনাস 3, কত আসছে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, আর তাদের গুণফল কত এসছে, এক্স ইন্টু এক্স মাইনাস 3। তাহলে শর্তানুসারে কি বলেছে, 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু কত, 15। এটাই আমাদের শর্ত। শর্তটা কি করে এলো সবাই বুঝতে পারলে তো? কি বলেছে, সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত, 15 আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত। এরপরে আমরা সলিউশন করব। তাহলে প্রথমে আমরা গুণ করে নিই। তাহলে কত আসছে, 10x মাইনাস 30 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু কত, 15। এরপরে আমরা সাজিয়ে নিই, সবগুলোকে ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে এসে সাজালে কি হবে, এক্স স্কোয়ার, আর প্রথমে আমরা এখানেই প্লাস করে নিই, তাহলে আর একটু সুবিধা হবে, সোজা হবে, ক্যালকুলেশনের ভুল হবে নি। তাহলে 10x আর 3x কত আসবে, আর এখানে x, তাহলে কত আসছে 14x, 14x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 30 ইকুয়াল টু কত আছে 15। এরপর আমরা সবগুলোকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 14x 15x 14x প্লাস কত 30 প্লাস কত 15 ইকুয়াল টু 0। এগুলো সব ডান পাশে নিয়ে গেছি। এরপরে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এখন আমাদের সেই একই রুল, 45কে এমন দুটি নাম্বারে বিভক্ত করতে হবে যাদের গুণফল কি 45 আসবে এবং তার আগে যোগ করলে যেন 14 আসে। তাহলে সেটা কি, সহজেই বুঝতে পারছো, 5 আর 9, 5 আর 9, তাহলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 9 প্লাস 5x প্লাস 45 ইকুয়াল টু কত 0 আসবে। তাহলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু কত 0। এরপরে আমরা এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে কত আসবে এক্স মাইনাস 9 প্লাস, প্লাস আছে তো না, মাইনাস আছে, তাহলে মাইনাস 5 কমন নিব। এরপরে আমরা কত মাইনাস 5 কমন নিলে কত আসবে এক্স মাইনাস 9 ইকুয়াল টু কত 0। তাহলে কত আসছে এক্স মাইনাস 9, এটা কত আসছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু কত 0। এরপরে আমরা জানি দুটো সংখ্যা যদি গুণফল শূন্য হয় তাহলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে। তাহলে কত আসছে এক্স ইকুয়াল টু 9, এটা এমপ্লাই করছে এক্স ইকুয়াল টু 5। তাহলে আমাদের দুটো অ্যান্সার আসছে এক্স ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 5। তাহলে আমাদের শর্ত কি বলেছে দেখে নিই। শর্তটা এখানে দেখে নিই, শর্ত কি বলেছে, তাহলে আমাদের কত আসছে এক্স ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু কত 5 এসছে। সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এককের ঘরে কত কত ধরেছি এক্স, তাহলে এক্স এর মান কত 9 এসছে আর 5 এসছে। তাহলে এখানে আমাদের দুটো অ্যান্সারই প্রযোজ্য কিনা সেটা দেখতে হবে, সেটা আমরা কি শর্ত পূরণ করলেই দেখতে পারি। তাহলে যদি আমরা এক্স ইকুয়াল টু 9 ধরি,
প্রথমে ধরি x = 9, তাহলে এককের ঘরের অঙ্ক কত 9 আসছে, আর দশকের ঘরের অঙ্ক কত আসবে 9 - 3, মানে কত আসবে 6। এখন কি বলেছে, তাহলে সংখ্যাটি কত হবে 10 × 6 + 9, আর এটার ডিফারেন্স করতে হবে কত দিয়ে, ডিফারেন্স আমাদের শর্তটা কি আছে x × x - 3, তাহলে আমাদের 6 × 9 = কত আসতে হবে 15 আসতে হবে, এদের ডিফারেন্স যেন 15 আসে, তো সেটা আমরা দেখে নেব। কত, এটা কত আসবে 69 - 54 45, তাহলে কত আসছে 15 আসছে, তাহলে অ্যান্সার মিলে যাচ্ছে। যদি এককের ঘরের অঙ্ক 9 হয় তাহলে অ্যান্সার মিলছে। এখন যদি আমরা এককের ঘরের অঙ্ক 5 ধরি, x এর মান 5ও এসছে, x এর মান কি 5 এসছে, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে 5 - 3 = 2। এখন শর্তটা পূরণ করছে কিনা দেখে নেব। তাহলে আমাদের সংখ্যাটি কি হবে 10 × 2 + 5 মাইনাস 5 × 2, তাহলে কত আসছে এটা 25 - 10, তাহলে কত আসছে 15। তাহলে কি দুটোর ক্ষেত্রেই আমাদের শর্ত মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার কি দুটোই হবে, তাহলে x এর মান 9ও হবে আর x এর মান 5ও হবে। তাহলে এখন আমরা দেখে নিই কেমন ভাবে আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে x - 3। এখন অঙ্ক দুটির গুণফল x × x - 3, আর সংখ্যাটি কত ধরেছি, সংখ্যাটি বলেছি কি দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 × x - 3 + x, তাহলে কত আছে 11x - 30। ওইটাই এখন সলিউশন করে কত এসছে, সলিউশনটা ধাপে 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 করে কত x - 9 আর x - 5 = 0। এগুলো যেগুলো লেখা আছে এগুলো তোমাদের লেখা দরকার নেই, তোমরা শুধু এই ইমপ্লাইজ দিয়ে এখান পর্যন্ত লিখবে, তারপরে মান বের করবে x = 9 এসছে, x = 5 এসছে, উভয় মানই গ্রহণযোগ্য কারণ দুটোই কি শর্ত পূরণ করছে। তাহলে কি সংখ্যা দুটি এককের ঘরের অঙ্ক 9ও হতে পারে আর 5ও হতে পারে, তাহলে উত্তর এরকমভাবে লিখবে যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 9, 5 অথবা 9। তাহলে বুঝতে পারলে তোমাদের অ্যান্সার কি লিখতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা কি বললাম অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি 3টা স্টার দিয়ে রাখো। 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সর্বদা মনে রাখবে 2 × দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। কীভাবে চলক ধরবে, দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এককে কি x ধরলে তাহলে দশক কত হবে x - 3। ফ্যাক্টরাইজেশন তো বুঝতে পারলে। এখন দ্বিঘাত সমীকরণের দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা x এবং 5 পাওয়া গেল, কখনোই একটিকে বাদ দেবে না কারণ দুটোই কি শর্ত পূরণ করছে। তাহলে আমাদের কি শর্তটা অবশ্যই দেখে নিতে হবে যে সংখ্যা দুটো শর্ত পূরণ করছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট উত্তর লেখার ক্ষেত্রে। যদি একটা বাদ দিয়ে দাও তাহলে তোমাদের কিছু নাম্বার কাটা পড়ে যাবে। এরপরে কি আছে 7 নম্বর কোশ্চেনটা, আমাদের স্কুলের চৌবাচ্চায়, তাহলে অঙ্কটা বুঝতে পারলে। এবার 7 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি স্টপ করবে, তোমরা নিজেরা ভাববে এবং সলিউশন করবে, তারপরে এসে এই ভিডিওটা দেখবে। তাহলে আমরা শুরু করি সলিউশন। দুটি নল দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। তাহলে প্রথমে আমাদের যে আছে 11.1, এটাকে আমরা প্রথমে ভেঙে নিই। কত আছে 11.1 কে ভাঙলে কত আসবে 9 9 99, 100/9 মিনিট। ঠিক আছে, এটা তোমরা প্রথমে করে নেবে।
তারপরে কি বলেছে, যদি দুটি নল আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে ধরে প্রথম নলটির নেই x মিনিট, তাহলে দ্বিতীয় নলটি কত নেবে 5 মিনিট বেশি, তাহলে তার কত সময় লাগবে x + 5 মিনিট। এটা হচ্ছে ফার্স্ট নল নিয়েছে x মিনিট, সেকেন্ড নল নিয়েছে x + 5 মিনিট। এখন আমাদের প্রত্যেকটাকে কি 1 মিনিটে বের করে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড, দুটো নল মিলে কত সময় নিয়েছে 100/9 মিনিট। ফার্স্ট নলটা কত নিয়েছে x মিনিট, আর সেকেন্ড ধরে নিয়েছি ফার্স্ট নলটাকে নিয়েছে, এটা আমরা ধরে নিয়েছি, ধরি ফার্স্ট নলটি নিয়েছে x মিনিট, সেকেন্ড নলটি নিয়েছে x + 5 মিনিট। এখন সবগুলোকে আমাদের 1 মিনিটে নিয়ে আসতে হবে। ধরি এটা করি, x মিনিটে ফার্স্ট নল কি 1 অংশ পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কত অংশ পূরণ করবে, 1 মিনিটে করবে 1/x অংশ। এটা হলো ফার্স্ট। সেকেন্ডের ক্ষেত্রে ধরি x + 5 মিনিটে সে সম্পূর্ণ মানে কি সম্পূর্ণ মানে কি 1 অংশ, তাহলে x + 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে কত হবে 1/x + 5 অংশ। আর তারা দুজনে 1 মিনিটে 100/9 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত 1/100/9 অংশ। এখন 9টা যদি উপরে চলে যায় কত হবে 9/100 অংশ। তাহলে দুজন একসাথে 1 মিনিটে পূর্ণ করে 9/100 অংশ, আর আলাদা ভাবে করে এটা। তাহলে এই দুটো প্লাস করলে কোনটা আসবে এটা, কারণ এটা কি দুজন একসাথে 1 মিনিটে পূর্ণ করে এটা, আর আলাদাভাবে এটা। তাহলে দুজন যদি একসাথে থাকে তাহলে কত সময় লাগবে 9/100 অংশ। তাহলে ওটাই আমাদের হচ্ছে কি শর্ত কি 1/x প্লাস 1/x + 5 কত আসবে 9/100। শর্তটা কি বুঝতে পারলে তো? প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে 1 মিনিট করে নিয়ে আসতে হবে। 1 মিনিটে প্রথম নল কত অংশ পূর্ণ করবে, 1 মিনিটে দ্বিতীয় নল কত অংশ পূর্ণ করবে, আর 1 মিনিটে দুটো একসাথে কত অংশ পূরণ করবে। তাহলে দুটো একসাথে 1 মিনিটে যেটাই পূরণ করবে সেটাই তো তারা দুটো প্লাস করলেই তো সেইটা আসবে। এখন বুঝতে পারলে শর্তটা কি করে এলো, এটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, পরের ক্লাসে অবশ্যই ডিসকাস করে দেব। তাহলে এরপরে কি আছে, এরপরে সরলকরণ কত আসবে x + 5, তাহলে এটা কত আসবে x + 5 প্লাস x = কত 9/100। এরপরে কত আসবে 2x + 5/x² প্লাস 5x = কত 9/100। এরপরে কত আসবে ক্রস মাল্টিপ্লাই করলে 9x² প্লাস 5 9 45x = কত 200x মাইনাস কত আসবে প্লাস 500। তাহলে কত আসছে 9x² প্লাস 45x, এগুলোকে বাম পাশে নিয়ে আসে, তাহলে 200x মাইনাস 500 = কত 0 আসছে। তাহলে এখন এটা মাইনাস করলে কত আসবে 9x² মাইনাস 155x মাইনাস 500 কত 0 আসবে। এখন এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করবে 155 কি করে আসবে। তাহলে প্রথমে আমাদের কি 500 × 9 করলে কত আসবে 4500। 4500কে আমাদের ভাঙতে হবে, 4500কে যদি আমরা ভাঙি 45 × 100, তাহলে এটা কত আসছে 5 × 9 ইন্টু কত আসছে 100, এটা কত আসবে, তাহলে আমাদের 155 করতে হবে।
তাহলে 155 কি করে আসবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 3 এটা কত আসবে? 100কে ভাঙলে হবে 5 20 100, 2 10 20, 5 2 10, তাহলে কত আসছে? 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2, তাহলে 5 5 25, 25 25 2 দুগুণে 4, 25 4 100, ওটা করলে আসবে নি। এরপরে দেখা যাক, ধরো 5 5 4 20, 20 ইন্টু, এখন ধরি 5 5 5 4 20 ইন্টু 9 করলে কত আসছে? 180, 180 আর 5 5 25, যদি মাইনাস করি তাহলে কত আসছে? 180 মাইনাস 25 কত আসছে? 155। এই তো মিলে গেল। তাহলে আমাদের এরকম ভেবে ভেবে প্র্যাকটিস করলে তাড়াতাড়ি চলে আসবে। তোমরাও প্র্যাকটিস করলে সহজেই তাড়াতাড়ি করতে পারবে। তাহলে কত আসবে? 9x স্কোয়ার মাইনাস 180, 180 মাইনাস 25 কত আসবে? 180 মাইনাস 25 মাইনাস 500, মাইনাস 500 ইকুয়ালটি কত আসবে? 0। তাহলে কত আসছে? 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু কত? 0। এরপরে 9x কমন নিলে কত থাকবে? x মাইনাস 20 প্লাস 25 কমন নিলে কত থাকবে? x মাইনাস 20 ইকুয়াল টু কত? 0। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? x মাইনাস 20, আর এটা কত আসবে? 9x মাইনাস 25 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে কত আসছে? x মাইনাস 20 ইকুয়াল টু 0 और 9x প্লাস 25 ইকুয়াল টু কত? 0। এখান থেকে কত আসছে? x ইকুয়াল টু 20, আর এখান থেকে কত আসছে? x ইকুয়াল টু মাইনাস 25/9। তাহলে আমাদের মান পেয়ে গেলাম x ইকুয়াল টু 20। তাহলে x ইকুয়াল টু কত আসছে? 20, আর x ইকুয়াল টু কত আছে? মাইনাস 25/9। কিন্তু কিন্তু এখানেই হচ্ছে কত সময়ে, সময় কখনো কি নেগেটিভ হতে পারে? সময় কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে আমাদের কি এই মানটা এমনিতেই বাদ চলে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? x ইকুয়াল টু 20। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে রেখে, তাহলে ফার্স্ট নল কত? ফার্স্ট নলের 20 মিনিট সময় লাগবে, আর সেকেন্ড নলের কি তার থেকে 5 মিনিট বেশি লাগবে, তাহলে কত? 25 মিনিট সময় লাগবে। তাহলে কি ধরি প্রথম নলটি একাই চৌবাচ্চাটি পূর্ণ করতে x মিনিট সময় নেয়, তাহলে দ্বিতীয় নলটি কত নেবে? তার থেকে 5 মিনিট বেশি, তাহলে x প্লাস 5 মিনিট সময় নেবে। তাহলে প্রথম এটা লিখবে, তারপর এটা লিখবে। তাহলে প্রথম নলে 1 মিনিট কাজ করে 1/x, দ্বিতীয় নলে 1 মিনিটে কাজ করে 1/x প্লাস 5। এটা তোমরাকে বুঝালাম। এরপরে কি নল দুটি একসঙ্গে কাজ করলে চৌবাচ্চাটি পূর্ণ করে 100/9 মিনিটে। তাহলে নল দুটি 1 মিনিটে কত কাজ করবে? 9/100। এটা তোমরাকে এখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। 100/9 মিনিটে যদি এক অংশ পূরণ করে তাহলে 1 মিনিটে কত হবে? 1/100/9, তাহলে 9/100। তাহলে এটা তোমরা সহজেই বুঝতে পারছো। তাহলে নল দুটি 1 মিনিটে কাজ করে, তাহলে এই দুটো যোগ করলে কত? 9/100 আসবে। তাহলে ওখান থেকে ভগ্নাংশ বের করে কত এসছে? x ইকুয়াল টু 20, আর x ইকুয়াল টু কত? মাইনাস 25/9। কিন্তু এখানে x ইকুয়াল টু মাইনাস 25 হতে পারে না। কেন হতে পারে না? কারণ সময় কখনো ঋণাত্মক হয় না। তাহলে x এর মান কত আসবে? 20। উত্তর প্রথম নলটি একাই চৌবাচ্চাটি 20 মিনিটে এবং দ্বিতীয় নলটি 25 মিনিটে পূর্ণ করে। এরপরে ভেরিফিকেশনটা তোমরা অবশ্যই নিজেরা করবে। অনেকগুলো আমি বুঝিয়ে দিয়েছি, এরপরে তোমরা নিজেরা দেখো ভেরিফিকেশনটা আসছে কিনা, অ্যান্সার আসছে কিনা, তাহলেই তো তোমরা শিখতে পারবে। তাহলে কি বোর্ড এক্সামের টিপস অ্যান্ড ট্রিকে কীভাবে চড়ক ধরবে? যার সময় কম লাগে তাকে x ধরলে সমীকরণ সহজ হয়। গুরুত্বপূর্ণ সূত্র: 1 মিনিটের কাজ। এটা কথাই ভুল হয়। মিশ্র ভগ্নাংশ 11/1-9কে অপূর্ণ ভগ্নাংশ 100/9 এ রূপান্তর করতে ভুলবে না। এটা কেমন করে আসবে? 9 × 11 99 প্লাস 1, তাহলে 100/9। দুটো ফ্যাক্টরাইজেশন করার কৌশল: গুণফল আর যোগফল, এটা তোমরাকে বললাম। ফাইনাল অ্যান্সার প্রেজেন্টেশন, উত্তর লেখার সময়
ঋণাত্মক মান কেন বাতিল হলো তা অবশ্যই লিখে বোঝাবে। তাহলে ঋণাত্মক মান কি, সময় কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের প্রথমে কি ধরি, তারপরে শর্তানুসারে, তারপরে সমীকরণ গঠন, তারপরে উৎপাদক বিশ্লেষণ, তারপরে আমাদের উত্তর। এই কটা ধাপ যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই তোমরা এইসব অঙ্ক সহজেই করতে পারবে। এরপরে 8 নম্বর অঙ্ক কি বলেছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে, পড়না ও প্রিয়ম কোনো একটি কাজ একত্রে 9 দিনে সম্পূর্ণ করে। এখানেও সেই এক অংশে বার করতে হবে। যখন এই দিন দেওয়া থাকবে তখনই আমাদের একদিনে বার করতে হবে। আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগবে প্রিয়মের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পড়না একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে হিসাব করে রেখি। এখানে পড়নার কাজ বের করতে বলেছে, পড়নার কাজ x ধরে নিই, তাহলে প্রিয়মের কি তার চেয়ে 6 দিন সময় বেশি লাগে। তাহলে প্রিয়ম কত দিনে শেষ করবে, x প্লাস 6 দিনে। তাহলে দেখে নিই অঙ্কটা আমাদের কি করতে হবে। তাহলে এখানে দেখে নিই পড়না, প্রিয়ম। এখানে আমি তোমাদের শুধু বুঝিয়ে দিচ্ছি, লেখা তো কেমন ভাবে লিখতে হবে সেটা তোমরা তো দেখেইছ, স্লাইড আকারে সবই দেওয়া আছে। তাই প্রথম অঙ্কটা বোঝা ইম্পর্টেন্ট। করতে লিখতে তো তোমরা একটা অঙ্ক যদি লিখে নাও, পরের অঙ্কগুলো নিজেরাই লিখতে পারবে, কিন্তু যদি বুঝতে না পারো তাহলে কি সাজাতে পারবে, সাজাতে পারবে না। সেই জন্য আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা কি লিখবো, প্রিয়ম পড়নার সময় লাগে x, প্রিয়মের কত লাগবে x প্লাস 6। কারণটা কি বলেছে, 6 দিন সময় বেশি লাগে। দিনটা অবশ্যই লিখবে একক, এখানে আমি বোঝানোর জন্য লিখছি না, কিন্তু তোমরা অবশ্যই একক, মানে এখানে পড়নার 6 দিন সময় লাগে। একক লিখতে কখনো বলবে না, এটা আমি বারবার বলছি, একক লিখতে কখনো বলবে না। প্রিয়মের কত, 6 দিন সময় লাগে। তাহলে পড়না x দিনে এক অংশ কাজ সম্পূর্ণ করে, তাহলে এক দিনে কত করবে, 1/x অংশ। প্রিয়ম x প্লাস 6 দিনে এক অংশ কাজ পূর্ণ করে, তাহলে এক দিনে কত করবে, 1/x প্লাস 6 অংশ। তারপর তারা দুজনে, একে ধরি, যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে তারা দুজনে a প্লাস b কাজটা কত দিনে সম্পূর্ণ করে, কি দেওয়া আছে, 4 দিনে সম্পূর্ণ করে। এদের দুজনের কি 4 দিন সময় লাগে, তাহলে 4 দিনে তারা এক অংশ কাজ সম্পূর্ণ করে। তাহলে একদিনে কত করবে, 1/4 অংশ। আর এর আগের অঙ্কটাতেই দেখলাম দুটোতেই আমাদের একদিনে বের করে নেব, আর দুটো প্লাস করলেই কত আসবে, 1/4। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রথমে আমাদের একদিনে কত করে সেটা বের করে নিতে হবে। এখন শর্তানুসারে কি, 1/x প্লাস 1/x প্লাস 6 কত আসবে, 1/4। এটাই হচ্ছে আমাদের শর্ত। এরপরে কি, পড়নার কতদিন সময় লাগবে, মানে আমাদের শুধু x বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখন আমরা সলিউশন করি, সলিউশন করলে কত আসবে, x প্লাস 6 কত আসছে, x প্লাস 6 প্লাস x ইকুয়াল টু কত, 1/4। তাহলে এটা কত আসবে, 2x প্লাস 6, নিচে কত আসবে, x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 1/4। তাহলে এখন ক্রস মাল্টিপ্লাই আর গুণ করলে কত হবে, x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 8x প্লাস 6 4 24। এরপরে কত আসবে, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু কত, 0 আসবে। এরপরে আমরা কত আসবে, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু কত, 0।
এরপরে 24কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যাদের গুণফল 24 আসবে আর যাদের ডিফারেন্স 2 আসবে। তাহলে সেটা তোমরা সহজেই বুঝতে পারছো। 6 6 4 24, তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু কত 0। তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়াল টু কত 0। এরপরে আমি একটু স্পিড বাড়াবো, কত আসবে এক্স এক্স মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু কত 0 আসবে। এরপরে কত আসবে এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত 0। এরপরে তোমরা বুঝতেই পারছো এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 আসবে আর এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 আসবে। তাহলে কত আসবে এক্স ইকুয়াল টু 6, এখান থেকে কত আসবে এক্স ইকুয়াল টু 4। আমরা সব ঠিক করেছি তো। একটা জায়গায় আমরা ভুল করেছি সরি, তার জন্য তাহলে সেটা আমাদের ঠিক করে নিতে হবে। যদি আমি কোনো জায়গায় ক্যালকুলেশনে কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এখানে কোথায় ভুল করেছি তোমরা সবাই বুঝতে পারছো তো। এখানে আমরা কি করেছি প্লাস করে দিয়েছি, কিন্তু এখানে আমাদের কি হবে 2 আনতে হবে। তাহলে কত হবে 6 মাইনাস 4, সেই জন্য আমাদের তাহলে কি প্লাস মাইনাসে ভুল করলেও অ্যান্সার ভুল আসবে। তাহলে কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু কত 0 আসবে। তাহলে এখান থেকে এক্স কমনের কথা আসবে এক্স মাইনাস 6, এখান থেকে 4 কমনের কথা আসবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু কত 0 আসবে। এরপরে কত আসবে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু কত 0 আসবে। এরপরে এটা কত আসবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 6 আসবে, এটা কত আসবে এক্স ইকুয়াল টু মাইনাস 4, এটা আসছে তো। এক্স মাইনাস 6 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কত আসছে 6 আর এক্স এর মান কত আসছে মাইনাস 4। তাহলে আমাদের কত আসছে এক্স এর মান 6 আসছে আর এক্স এর মান কত আসছে মাইনাস 4। তাহলে আমাদের কি দিন কখনো ঋণাত্মক হতে পারে না, সময় কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের এক্স এর মান কত 6। তাহলে পড়না একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করবে 6 দিনে। এখন আমরা দেখে নিই কীভাবে আমাদের লিখতে হবে। তাহলে পড়না একাকী কাজটি সম্পূর্ণ করতে x দিন সময় নেই, তাহলে পিয়ম কি তার থেকে 6 দিন বেশি সময় নেই, তাহলে x প্লাস 6 দিন সময় নেই। পড়নার একদিনে কাজ করে 1/x অংশ, প্রিয়ম একদিনে কাজ করে 1/x প্লাস 6 অংশ। এরপরে কি বলেছে একদিনে তারা একত্রে একদিনে কাজ করে কত 1/4, সেটা সমীকরণ করে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 এসছে। এরপরে সেখান থেকে কত আসছে এক্স ইকুয়াল টু 6 আর এক্স ইকুয়াল টু মাইনাস 4, কিন্তু মাইনাস 4 কেন হতে পারে না, কারণ সময় কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা এটা গ্রহণযোগ্য নয়। তাহলে পড়না একাকী কাজটি 6 দিনে সম্পূর্ণ করতে পারে। এর যাচাই কি বলেছে পড়না কাজ করে 1/6, প্রিয়ম কাজ করে 1/12, তাহলে একত্রে কত হচ্ছে 1/4 অংশ, তাহলে সময় লাগবে কত 6 দিন। যাচাইটা তোমরা নিজেরা খাতায় করবে, প্রথম অ্যান্সার বের করবে, তারপরে নিজেরা যাচাই করবে যে তোমাদের অ্যান্সার ঠিক আসছে না ভুল আসছে। মূল সূত্র হচ্ছে একদিনের কাজ, তাহলে এই সূত্রটা মনে রাখবে দিন এবং সময়ের ক্ষেত্রে একদিনের সময় একদিনে নিয়ে আসতে হবে। প্রশ্নে বলা আছে একত্রে 4 দিনে কাজ শেষ হয়, অর্থাৎ সমীকরণের ডান দিকে 1/4 বসবে। কোথায় ভুল হয় অনেকেই ডান দিকে 4 লিখে ফেলে, যা সম্পূর্ণ ভুল। সর্বদা কি হবে 1/4, কারণ আমাদের সেটাকে কি একদিনে নিয়ে আসতে হবে। দুটো ফ্যাক্টরাইজেশন বুঝতে পারলে। ফাইনাল অ্যান্সার প্রেজেন্টেশন প্রশ্নে শুধু পড়ার সময় চাওয়া হয়েছে, তাই পিরিয়মের সময় আলাদা করে বের করে দেখানোর দরকার নেই। তাহলে কি যেটার উত্তর সেছে আমাদের শুধু সেটাই দেখাতে হবে। আর উত্তর সবসময় এরকমভাবে লিখে দেবে কি পড়না একাকী কাজটি 6 দিনে সম্পূর্ণ করতে পারবে। কমন মিস্টেক কি ঋণাত্মক মানকে বাতিল করার কারণ না লিখলে বোর্ড পরীক্ষায় নম্বর কাটা যেতে পারে। কারণ কি সময় কখনো ঋণাত্মক হতে পারে না, এটা তোমরা সবাই বুঝতে পারলে। এরপরে আসি আমাদের লাস্ট কোশ্চেন, লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন একটু 1 মিনিটের জন্য একটু রেস্ট নিয়ে নাও।
তারপরে আমরা আবার শুরু করব। ঠিক আছে, এরপরে আমরা কি আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসি। 8টা কোশ্চেন আমরা করে নিলাম। যেখানে তোমাদের কোনো ডাউট থাকবে, যদি ডাউট থাকলে ভিডিওটা পুনরায় একবার দেখবে। যদি তখনও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর যদি ক্যালকুলেশনের কথা ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, এরপরে আমরা আমাদের লাস্ট কোশ্চেন শুরু করি। কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা দেখে নিই। তাহলে 1 ডজন কলমের মূল্য আমরা যদি x ধরে নিই, 1 ডজন কলমের মূল্য হচ্ছে x। তাহলে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে? তাহলে x টাকায় পাওয়া যায় 12টি কলম। 1 টাকায় পাওয়া যাবে 12/x টি। 30 টাকায় কতগুলো পাওয়া যাবে? 12 ইন্টু 30/x কলম পাওয়া যাবে। এটা কি, যখন কলমের মূল্য x টাকা। এরপরে কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে। তাহলে এখন কলমের মূল্য কত হবে? x মাইনাস 6 টাকা। x মাইনাস 6 টাকায় কতগুলো কলম পাবে? 12টি। তাহলে 30 টাকায় কতগুলো পাবে? 12 ইন্টু 30/x মাইনাস 60। তাহলে যখন দাম কমবে তখন ওই টাকায় কি বেশি জিনিস কিনতে পারবে তো। আর যখন দাম বেশি হবে ওই টাকায় কি কম জিনিস কিনতে পারবে। তাহলে কোনটা বড় হবে? এটা বড় হবে না এটা বড় হবে? এইটা নিশ্চয়ই এটা বড় হবে। এখানে কি কলম আমরা 30 টাকায় বেশি কলম পাবো। তাহলে কি এইটা থেকে এইটা মাইনাস করলে কত হবে? 3। এটাই হচ্ছে আমাদের শর্তটা বুঝতে পারলে। প্রথমে আমরা কি প্রতি ডজন কলমের মূল্য ধরে নিয়েছি। প্রতি ডজন কলমের মূল্য কত? x টাকা ধরে নিয়েছি। তাহলে 30 যখন কলমের মূল্য x টাকা তখন 30 টাকায় কত কলম পাবে? 12 ইন্টু 30/x। তারপরে কি কলমের মূল্য 6 টাকা কমেছে, ডজন প্রতি কত 6 টাকা কমেছে। তাহলে 6 টাকা কমলে কলমের মূল্য কত হবে? x মাইনাস 6 টাকা। সেটা তাহলে 30 টাকায় কতগুলো কলম পাবে? তার থেকে নিশ্চয়ই বেশি পাবে। কতগুলো বেশি পাবে বলেছে? 3টি। তাহলে আমাদের কি এইটা থেকে এটা মাইনাস করলে কত আসবে? 3। এটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে কত আসবে? 12 ইন্টু 30/x মাইনাস 6 মাইনাস 12 ইন্টু 30/x ইকুয়াল টু কত আসবে? 3। এরপরে এটা আমরা 12 3 কত? 36। 360 কমন নিলে কত হবে? 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু কত আসবে? 3। এরপরে 360টা যদি এধারে নিয়ে যাই আর এটা লসাগু করি তাহলে কত আসবে? x ইন্টু এক্স মাইনাস 6। তাহলে এক্স মাইনাস এক্স প্লাস 6 কত আসবে? 3/360। 3/360 কত আসবে? 120। 1/120। তাহলে কত আসছে? প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে। তাহলে কত আসবে? 6x² মাইনাস 6x কত? 1/120। এরপরে কত আসবে? x² মাইনাস 6x ইকুয়াল টু 720। তাহলে কত আসবে? x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু কত আসবে? 0। তাহলে এখন 720কে আমাদের ভাঙতে হবে। 720কে যদি ভাঙি 8 ইন্টু 9 ইন্টু 10। এখন এটাকে আমরা যদি ভাঙি কত আসবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2। তাহলে কত আসছে? তাহলে আমাদের কত হবে? 5 দুগুণে 10, 10 দুগুণে 20।
20 আর এটা 3 3 9, 9 2 18, তাহলে এটা হবে নি 5 5 3 15, 15 দুগুণে 30, 5 3 15, 15 দুগুণে 30, 3 3 8 24, তাহলে কত আসছে 30 আর 24। বুঝতে পারলে কি করলাম? 5 দুগুণে 10, 10 3 30, তাহলে 30 একটা অংশ আসছে, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 কত আসছে 24, তাহলে কত আসে 30 আর 24। এরকম করে আমাদের ভেঙে ভেঙে বের করতে হবে। তোমাদের আমি দেখিয়ে দিলাম। তাহলে কত আসছে, এটা এমপ্লয়েজ করলে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল টু কত 0। তাহলে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু কত আসবে 0। এখান থেকে যদি x কমন নিই তাহলে কত আসবে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে কত আসবে x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে x মাইনাস 30 আর এটা কত আসছে x প্লাস 24 ইকুয়াল টু কত 0। এখান থেকে কত আসবে x মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে কত আসছে x ইকুয়াল টু 30 আর x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে কত আসছে x ইকুয়াল টু মাইনাস 24। তাহলে কি x এর মান 30 আসছে আর x এর মান মাইনাস 24 আসছে। তাহলে x এর মান কত আসছে 30 আর x এর মান কত আসছে মাইনাস 24। কিন্তু দাম কখনো, মূল্য কি কখনো নেগেটিভে হতে পারে? কখনোই হতে পারে না। তাহলে আমাদের x ইকুয়াল টু কত 30। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল 30 টাকা। টাকা অবশ্যই লিখে নেবে, টাকা অবশ্যই লিখে নেবে। এরপরে আমরা দেখে নিই কীভাবে সলিউশন করতে হবে। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম কত ছিল x টাকা, তাহলে কমার পরে প্রতি ডজন কলম x মাইনাস 6 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত। 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাবে 30 টাকায়, আর x মাইনাস 6 হলে তখন আমাদের কতগুলো কলম পাওয়া যাবে সেটা আমরা বের করাম। এরপরে শর্ত অনুসারে কি এখানে একটু ভুল যেন আছে, থার্টি বাই এক্স কত আছে 30 বাই এক্স শর্তানুসারে। এখানে কি আমরা সব বেশি, এখানে কি আমরা বেশি কলম পাবো আর এখানে আমরা কি কম কলম পাবো। তাহলে এখানে কি প্লাস 3 করবে, এটাই আমরা ওখানে করেছি। কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছি, তাহলে কত 3 আসবে, এখানে ওটাই করেছি। এটা যদি মাইনাসে নিয়ে আসি তাহলে ওটাই আসছে। তো আলটিমেট কি এই সলিউশন, এই সমীকরণটাই আসছে। তাহলে আমরা কি দেখলাম, সমীকরণটা সলিউশন করে কত আসছে x ইকুয়াল টু 30 আর x ইকুয়াল টু মাইনাস 24। কিন্তু 24 আমাদের 24 আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ কি মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য x এর মানকে 30। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত 30 টাকা। তাহলে কমার পূর্বে ডজন প্রতি 30 টাকা হলে 30 টাকায় পাওয়া যায় 12টি কলম, তাহলে 24 টাকায় পাওয়া যাবে 15টি কলম। তাহলে কত 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ভেরিফিকেশান, কীভাবে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা ভুল আসছে সেটা আমরা কী করে বুঝলাম, এটাই বুঝলাম। এরপরে কি কীভাবে চলক ধরবে, প্রশ্নে যা নির্ণয় করতে বলা হয় সাধারণত সেটিকে এক ধরবে। কলমের সংখ্যা এটা তোমাদের বুঝিয়ে দিলাম, মোট টাকা ইন্টু 12 বাই প্রতি ডজন পণ্যের মূল্য। সমীকরণ গঠনের সময় অনেকেই 360 বাই এক্স মাইনাস 360 বাই এক্স মাইনাস 6 থেকে যা ভুল, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। সর্বদা বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশ একটু পার্থক্য হবে, যেটা আমরা করেছি। সঠিক ভগ্নাংশযুক্ত সমীকরণে সর্বদা ক্রস মাল্টিপ্লিকেশন করার আগে যদি কোনো কমন যায় সেটা কমন নিয়ে সেটাকে ছোট করে দিতে হবে। দুটো ফ্যাক্টরাইজেশন 720 এর উৎপাদক বের করতে শূন্য পদ বাদ দিয়ে 72 উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করবে
সেটা আমরা সহজে কী করে করবো, প্র্যাকটিসের সাহায্যে, আর কিছু না। কমন মিস্টেক, পরীক্ষা -24 বের হওয়ার পর কেন তা বাতিল হলো সেটা না লিখলে নম্বর কাটা যেতে পারে। কেন বাতিল হলো? কারণ দাম কখনো ঋণাত্মক হতে পারে না, মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না। সর্বদা ধরি, শর্তানুসারে, সমীকরণ গঠন, যাচাই ইত্যাদি পয়েন্ট করে লিখবে। তাহলে উত্তর সবসময় আলাদা বক্সে বা আন্ডারলাইন করে লিখবে। তাহলে আমরা আলটিমেট 9টা কোশ্চেন সম্পূর্ণ করলাম। তাহলে কি আমরা 9টা কোশ্চেন, তো বন্ধুরা আমরা করে ফেললাম আজকের। একবার ভাবো তো, ক্লাসের শুরুতে যখন এই 9টা ওয়ার্ড প্রবলেম দেখেছিলে তখন মনে হচ্ছিল এতগুলো প্রশ্ন, এত রকমের টপিক, সংখ্যা, জ্যামিতি, গণিতিক, চৌবাচ্চা, কাজ, সময়, দাম, আমি কি সত্যি সব পারবো? আর এখন দেখো, সংখ্যার অন্তর ও বর্গের সমষ্টি থেকে শুরু করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, মোটর গাড়ির গতিবেগ নির্ণয়, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল নির্ণয়, 2 অঙ্কের সংখ্যা নির্ণয়, চৌবাচ্চা কিভাবে পূর্ণ করবে তার অঙ্ক, কাজ এবং সময়ের অঙ্ক, দামের অঙ্ক কিভাবে বের করবে, এই 9টা প্রশ্ন তুমি নিজের হাতে ধাপে ধাপে সমাধান করে ফেলেছ। এটাই হলো আসল অর্জন বন্ধুরা। এতক্ষণ ধরে তুমি যে ধৈর্য নিয়ে বসেছিলে, মনোযোগ নিয়ে প্রতিটা ধাপ একদম সঠিকভাবে দেখেছো। আমার ধাপগুলি কি? বাস্তব সমস্যা থেকে কি দ্বিঘাত সমীকরণের রূপান্তর, সেটাকে চলক কি ধরতে হবে সেটা আমরা দেখেছি। ভুল চলক ধরলে কি আসতে পারে সেটাও আমরা দেখেছি। ভুল চলক হলে কি সমীকরণ আসবে নি, সমীকরণ ভুল আসবে, তাহলে আমাদের উত্তর ভুল আসবে। তারপরে সেখান থেকে কি আমরা সমীকরণ গঠন করেছি, সমীকরণ গঠন করার পর সেটাকে সমাধান করেছি। তারপরে সমাধান করে সেটাকে সহজেই কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আমরা সেটাও লক্ষ্য করেছি। গ্রহণযোগ্য মান নির্বাচন করেছি। তারপরে উত্তর কিভাবে আমরা যে উত্তরটা বের করেছি সেটা ঠিক আসছে না ভুল আসছে সেটা আমরা যাচাই করেছি। তারপরে আমরা কি বোর্ড এক্সাম স্টাইলে কিভাবে লিখতে হবে সেটাও আমরা দেখেছি। তাহলে বোর্ড এক্সাম সাকসেস টিপস, প্রতিটি ধাপকে পরিষ্কারভাবে লিখবে, সূত্র আগে লিখবে, ধাপ কোনো বাদ দিবে না, কোনো স্টেপ বাদ দিবে না, বাদ দিলেই কি স্টেপ নাম্বার কাটা যাবে। উত্তর অবশ্যই যাচাই করবে, লাস্টে অবশ্যই রাপে দেখে নিবে যে আমার উত্তরটা ঠিক আছে না ভুল হচ্ছে। 1-2 মিনিটের সময় লাগবে। যদি পারো তো অবশ্যই উত্তরটা যাচাই করে দেখে নিবে যদি তোমাদের মনে ডাউট থাকে। আর যদি কনফিডেন্স থাকো তাহলে অবশ্যই কোনো যাচাই করার দরকার নেই। ঋণাত্মক মান কেন গ্রহণযোগ্য নয় সেটা অবশ্যই খাতায় লিখে দিবে। উত্তর বাক্সের ভেতরে লিখবে, পরিষ্কার ও সুন্দরভাবে উপস্থাপন করবে। প্রতিদিন অত্যন্ত 5টি ওয়ার্ড প্রবলেম প্র্যাকটিস করো, কারণ কি প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত তুমি তাড়াতাড়ি সলিউশন করতে পারবে, তত তুমি তাড়াতাড়ি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে, তত তুমি তোমার পরীক্ষায় সময় কমাতে পারবে। সেই সময়টা তুমি অন্য জায়গায় ব্যবহার করতে পারবে, অন্য কোনো কোশ্চেনে, যারা অজানা কোশ্চেন এসছে সেই কোশ্চেনে তুমি সেটা ব্যবহার করতে পারবে। তাহলে বন্ধুরা, ক্লাসের শুরুতে যে কথাটা বলেছিলাম সেটাই আবার বলছি, এই ক্লাস শেষে তুমি সম্পূর্ণ প্রস্তুত। আর এখন এই কথাটা আর শুধু একটা স্লোগান নয়, এটা এখন বাস্তব সত্যি। তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমরা নিজেরাই যদি আরেকবার ক্লাসটা ভালো করে দেখো, আরেকবার খাতা কলম নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, ধাপে ধাপে প্র্যাকটিস করবে। যে 8টে ধাপ বলেছি, প্রথমে আমাদেরকে অঙ্কটা ভালো করে পড়তে হবে, তারপরে আমরা কি চলরাশি ধরবো সেটা আমাদের প্রথম দেখতে হবে, তারপরে সেই চলরাশি থেকে কিভাবে শর্ত, আর যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো পূরণ করে কিভাবে সমীকরণ গঠন করতে হবে সেটা আমরা দেখব। তারপরে দ্বিঘাত সমীকরণের সমাধান, ফ্যাক্টরাইজেশন কি করে করব, তাড়াতাড়ি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা আমরা দেখলাম। গ্রহণযোগ্য মান নির্বাচন, মানে যদি ঋণাত্মক মান আসে সেই মানটা আমরা নিব কিনা, যদি দুটো মান আসে দুটো মানেই নিব না একটা মান বাদ যাবে সেটা আমরা কি করে যাচাই করব সেটাও দেখলাম। উত্তরে যাচাই কি করে করব সেটাও দেখলাম। আর বোর্ড স্টাইলে মানে পরীক্ষার খাতে আমাদের কিভাবে লিখতে হবে সেটাও আমরা দেখেছি। এরপরে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা বলেছি, অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে। আরেকটা ইম্পর্টেন্ট, এর ক্লাস পিডিএফ, এই ক্লাস নোটসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং ভিডিওর
টাইম লাইনও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জাম্প করে যেটা তোমাদের যে কোশ্চেনটা তোমাদের দেখার, যে অংশটা তোমরা ভিডিও দেখতে চাও, সেটা সেখানে জাম্প করে তোমরা সহজেই দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের এই মেগা ক্লাস এখানেই শেষ করছি। তাহলে এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার প্রস্তুতি যাত্রাটা এখান থেকেই আসলে আরও শক্তিশালী করে শুরু হলো। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো ক্লাসটা মন দিয়ে দেখে থাকো, তাহলে বিশ্বাস করো ওয়ার্ড প্রবলেম নিয়ে তোমার আর কোনোদিনও কোনো ভয় থাকবে না। আর এটাই ছিল আজকের সবচেয়ে বড় লক্ষ্য। ভিডিওটা যদি তোমার উপকারী লাগে তাহলে জোরে করে লাইক করে দাও, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যার এটা দরকার লাগে। কমেন্ট করে জানিও কোন প্রশ্নটা তোমার সবথেকে ইন্টারেস্টিং লাগলো, আর কোন টপিকে পরের ক্লাস চাও সেটাও অবশ্যই জানিও। আর চ্যানেলটা অবশ্যই, নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু প্রশ্ন, নতুন কিছু ট্রিক্স আর নতুন এনার্জি নিয়ে। এনার্জি সবসময় ফুল রাখবে, আর অবশ্যই নিজেরা প্র্যাকটিস চালিয়ে যাও। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও আর নিজের উপর বিশ্বাস রাখো। ইউ ক্যান ডু ইট। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ।